অ্যাটমিক স্ট্রাকচার পড়াচ্ছিলাম, একদিন পড়িয়েছি। আমরা প্রথম দিকে একটু স্লো যাচ্ছি কারণ কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে রয়েছে যেখান থেকে নিটে খুব কোশ্চেন আসে, তো সেই জায়গাগুলো ক্লিয়ার করা দরকার। তো আজকেও সেই ব্যাপারটা চলবে, কারণ একটু আর কি বুঝে শুনে পড়তে হবে, একটু বুঝতে বুঝতে যেতে হবে। কারণ এটা তো বোর্ড এক্সামের জন্য পড়া হচ্ছে না, ন্যাচারালি কোশ্চেনগুলো কিন্তু সেরকম। তো আগের দিন কারো আমরা সেসব জিনিস করাচ্ছিলাম, আজকেও আমরা সেটা নিয়ে কন্টিনিউ করছি। আমরা আজকে যেটা ডিসকাস করব আজকে, সেটা হচ্ছে এইগুলো, যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল, আরএপিএসি বলে, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আর হচ্ছে কি না, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে খুব কোশ্চেন দেয়। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ইম্পর্টেন্স কিছু টার্মস নিয়ে আমরা আলোচনা করবো, যে টার্মসের উপরেও নিতে কোশ্চেন থাকে, তো সেই টার্মগুলোর কথা বলবো। অনেক টার্ম তো জানা আছে, অনেক কিছু অজানাও রয়েছে, তো সেই টার্মগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন খুব ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে পড়াশোনাটা করা হয় তাতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে বোর্স থিওরি থেকে শুরু করে যে সমস্ত থিওরি পড়ি, সেই সব থিওরিতে বুঝতে না পারার পিছনে যেটা কারণ, সেটা হচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি, যেটা কিনা আমাদের বোর্ডসের সিলেবাসে ভালো করে নেই এবং আমরাও অত গুরুত্ব সহকারে পড়াই না, কিন্তু সেটা আমাদের এখানে পড়তে হবে। তো সেই জন্য আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এগুলো: রাদারফোর্ড অ্যাটমিক মডেল, আরএপিএসি, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিওসিএ, ডোকা, and important terms with electromagnetic radiations, তার রিলেটেড থিওরি ইত্যাদি। চল দেরি না করে আমরা শুরু করে দিই, কারণ অনেক কিছু পড়ানো রয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কয়েকটা বেসিক ইনফরমেশন একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ইলেকট্রনের এএমইউতে মাস কত, এগুলো হচ্ছে কি বলে কমন কিছু ইনফরমেশন। এএমইউতে মাস কত, এএমইউ ইউনিটে, এএমইউ ইউনিটে দেখ, প্রোটন 1 এএমইউ, নিউট্রন 1 এএমইউ, এটা এএমইউ ইউনিটে। আর ইলেকট্রন কিন্তু 1/1835, অনেক জায়গায় 1837ও লেখা রয়েছে, তো সেটা হতে পারে ওরকম একটু আধটু ডিফারেন্স হতে পারে। গ্রামে মাস, এগুলো সব গ্রামে মাস। তো দেখতেই পাচ্ছিস যে নিউট্রন এবং প্রোটনের মাস কিন্তু মোর অর লেস সেম, মানে 1.672, এবং নিউট্রন হচ্ছে একটু ভারী, এমন কিছু বেশি ভারী নয়, একটু ভারী, এটা হেভিয়ার নিউট্রন। ইউনিট চার্জ হচ্ছে -1 +1, আর যদি কুলম্ব ইউনিটে আমি বলি তাহলে 1.60 × 10⁻19 আর 1.60 × 10⁻19 প্লাস। তো যদি ইএসইউ, আজকাল অনেক জায়গায় ইএসইউ তে থাকে, আমি একটু লিখে দিচ্ছি 4.8 × 10⁻10 ইএসইউ। এইসব ইনফরমেশনগুলো মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে প্লাস 4.8 × 10⁻10 ইএসইউ। এগুলো কিছু কমন ইনফরমেশন জানিস, আমি আগে যাচ্ছি। সেখানে কিন্তু কিছু কথাবার্তা বলার আছে, সেটা হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট ফর নিট, এই ইনফরমেশনগুলো একটু জেনে রাখতে হবে। যেরকম আলফা পার্টিকেল, যেটা ডাইপজিটিভ হিলিয়াম, হিলিয়াম +2, সেটার সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ কথা, হাই এনার্জি হিলিয়াম নিউক্লিয়াই কনসিস্ট অফ 2 প্রোটনস অ্যান্ড 2 নিউট্রনস। বিটা পার্টিকেল সেটা হচ্ছে কি না, হাই এনার্জি ইলেকট্রন, কখনো কিন্তু ইলেকট্রন নয়, হাই এনার্জি ইলেকট্রন ভাবে, সেটা কিন্তু ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ওই বিটা পার্টিকেলটা থাকে, নিউক্লিয়াস থেকে বেরোয়, এবং তার এনার্জি কিন্তু মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ ইলেকট্রন, ইলেকট্রনের চাইতে কিন্তু অনেকই বেশি। পজিট্রন কিন্তু এক্স্যাক্টলি ইলেকট্রনেরই মতো, বা চার্জ ইজ অপোজিট, পজিট্রনের চার্জ অপোজিট দ্যাট অফ ইলেকট্রন, ইলেকট্রনের চাইতে চার্জটা অপোজিট, সেম মাস অ্যাজ অ্যান ইলেকট্রন বাট উইথ 1 ইউনিট অফ অপোজিট চার্জ, মানে প্লাস চার্জ, এটা হচ্ছে মাইনাস চার্জ। প্রোটন সেটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াই, নতুন করে কিছু বলার নেই। নিউট্রন এবং গামা হচ্ছে একটা এনার্জি রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে গামা রেডিয়েশন হচ্ছে একটা হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হাই এনার্জি ইএমআর, এটা মনে রাখবি, হাই এনার্জি
EMR, এবং এটা সবসময় এইচ নিউ হিসাবেই রিপ্রেজেন্ট করা হয়, মানে এনার্জি রেডিয়েশন, মানে লাইট, তার সাথে কিন্তু গামা রেডিয়েশনটা সবসময় বেরোতে থাকে। তো সেই জন্য গামা রেডিয়েশনটা কিন্তু একটা হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। লাইট যেরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেরকমই একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আজকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে ডিটেলে আলোচনা করার দরকার আছে, তবে আগে রাদারফোর্ড মডেল। তো প্রপার্টিজ অফ চার্জ, চার্জের প্রপার্টিজ। প্রথম কথা হচ্ছে যে আগের দিনকার আমি বলছিলাম যে মিলিকান্সের অয়েল ড্রপ মেথড, সেই মেথডের মধ্যে আমরা চার্জকে ডেসক্রাইব করার চেষ্টা করছিলাম, এবং চার্জকে আমি বলেছিলাম যে চার্জ ইজ নাথিং বাট একটা হোল নাম্বারের মাল্টিপল। যে কোনো চার্জ, সেটার কিন্তু ভ্যালু হতে পারে প্লাস 1e বা -2e বা -3e বা 4e প্লাস, এরকম চার্জ হতে পারে। চার্জের সবসময় ভ্যালু এরকম হতে পারে। চার্জ কখনো এরকম হতে পারে না যে 1.7e প্লাস বা -2.9e, এরকমটা হতেই পারে না। চার্জ সবসময় কিন্তু একটা হোল নাম্বার মাল্টিপ্লিকেশনেই হবে, দ্যাট ইজ q ইকুয়ালস টু n ইন্টু e। q equals to n into a, where n is a positive or negative integer number। সেটা কিন্তু ফ্র্যাকশনাল কোনো নাম্বার হবে না, সেটা পজিটিভ বা নেগেটিভ ইন্টিজার নাম্বার হবে। চার্জ কনজারভেশন, চার্জ নেট ইলেকট্রিক চার্জ, নেট ইলেকট্রিক চার্জ আইসোলেটেড সিস্টেম ইজ কনজার্ভ অ্যান্ড ক্যান নট চেঞ্জ। নেট ইলেকট্রিক চার্জ, একটা অ্যাটমের মধ্যে যে চার্জ, সেই চার্জটা কিন্তু কনজার্ভড হবে, মানে ইলেকট্রনের চার্জটা কিন্তু সেটা অ্যাটমের মধ্যে যেটা থাকবে সেটা কনজার্ভ থাকবে, সেটা চেঞ্জ হবে না। যদি ইলেকট্রন যদি বেরিয়ে চলে যায়, তার বদলে একটা পজিটিভ চার্জ আসবে। ইলেকট্রন যদি আসে, তাহলে তার বদলে একটা নেগেটিভ চার্জ আসবে। কিন্তু টোটাল চার্জ একটা সিস্টেমের আইসোলেটেড সিস্টেম, আইসোলেটেড সিস্টেম আমি থার্মোডাইনামিক্স পড়িয়েছি, তাতে কিন্তু কারোর থেকে ইলেকট্রন, আইসোলেটেড সিস্টেম মানে কি, আইসোলেটেড সিস্টেম কথাটার মানে বোঝার দরকার। আইসোলেটেড সিস্টেম মানে কি? আইসোলেটেড সিস্টেম মানে সব জায়গায় লেখা আছে বা আমরাও পড়াই, যেটা 1 মিনিট আমি একটা জিনিস একটু ক্লারিফাই করি আর কি। আইসোলেটেড সিস্টেম মানেটা কি? আইসোলেটেড সিস্টেম মানে আমরা যেটা পড়াই সেটার মধ্যে কিছু গোলমাল আছে। আমি তোকে বলছি আইসোলেটেড সিস্টেম মানে কি। আমরা কি পড়াই না, থার্মোডাইনামিক্সে কি পড়িয়েছি না, আমরা বলেছি এইটা একটা সিস্টেম, এইটা একটা সিস্টেম, এবং এখানে হিট ঢুকতেও পারবে না, কিউ ঢুকতেও পারবে না, এখান থেকে কিউ বেরোতেও পারবে না, মাস, কোনো কিছু মাস ঢুকতেও পারবে না, মাস বেরোতেও পারবে না। এরকম হলে, এরকম যদি হয়, তাহলে দ্যাট সিস্টেম ইজ নোন অ্যাজ আইসোলেটেড সিস্টেম। এইটা এরকম করে বলা হয়, কিন্তু আসল কথাটা ঠিক করে বলা নেই। অ্যাকচুয়ালি এটা বোর্ডের জন্য ঠিক আছে, আমরা এসব কথা বলেই থাকি, কিন্তু এরকম কিছু করার মানে নেই, এভাবে বলার মানে নেই যে স্যার আপনি আমাকে বোর্ডের জন্য ভুল পড়ান, এখানে অন্য জিনিস পড়াচ্ছেন, এরকম করে কখনোই বলা যায় না। কারণ যেখানে যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি পড়াবো। তো অ্যাকচুয়ালি কি হয় না, সিস্টেম তার একটা ইমিডিয়েট সারাউন্ডিং থাকে। ইমিডিয়েট সারাউন্ডিং মানে এ হচ্ছে সিস্টেমের একটা, একে বলে ইমিডিয়েট সারাউন্ডিংস। তাহলে এখান থেকে যদি কোনো হিট ছাড়ে বা হিট ঢোকে, সে কি এই পয়েন্টটায় কোনো এফেক্ট করবে? এই পয়েন্টে এফেক্ট করবে না। এই পয়েন্টের সাথে কিন্তু এই সিস্টেমের কোনো কিন্তু সম্পর্ক নেই, কোনো লেনাদেনা নেই। কিন্তু এইখানের যে ইমিডিয়েট সারাউন্ডিংস যেটা আছে, সেই ইমিডিয়েট সারাউন্ডিংসে সেখান থেকে হিট ঢুকতে পারে বা এখান থেকে হিট বেরোতেও পারে, এমনটা হতেই পারে। কারণ সিস্টেমের গায়েতেই যে সারাউন্ডিংস আছে, ওইটা মিলিয়ে এই টোটাল এই অংশটাকে বলে কি না আইসোলেটেড সিস্টেম। এটাকেই বলে আইসোলেটেড সিস্টেম। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে আইসোলেটেড সিস্টেম মানে এই নয় যে ওখানে সিস্টেম আছে, কোনো সারাউন্ডিংস নেই, এমনটা হতেই পারে না। সিস্টেম আছে, সারাউন্ডিংস আছে, ওর গায়েতেই যে সারাউন্ডিংস আছে সেটাই হচ্ছে ওর সারাউন্ডিংস। সেখান থেকে হিটের আদান প্রদান হতে পারে, কিন্তু এর বাইরের অংশে কোনো রকম কোনো আদান প্রদান হবে না, দ্যাট ইজ আইসোলেটেড। তো আমরা যখন এই কথা বলি যে একটা সিস্টেম আছে, এর মধ্যে যদি চার্জটা ধর ইলেকট্রন আমি তোর এর মধ্যে দিলি, তাহলে এখানে মাইনাস হয়ে গেল, কিন্তু এই জায়গাটায় সিস্টেমটা প্লাস হয়ে গেল, বাকি জায়গাটা প্লাস হয়ে গেল, বা এখান থেকে এখানে বেরোলো, এখানটা প্লাস হয়ে গেল, এখানটা মাইনাস হয়ে, কিন্তু টোটাল চার্জ কিন্তু কনজার্ভ থাকছে। দেখ, টোটাল নেট ইলেকট্রিক চার্জ দ্যাট ইজ কনজার্ভ। চার্জ কনজারভেশন
ক্যান নট চেঞ্জ। সিস্টেম, এই আইসোলেট সিস্টেম, তার ইমিডিয়েট সারাউন্ডিংসের সাথে চেঞ্জটা হবে, কিন্তু ওভারঅল তার কোনো এফেক্ট কিন্তু বাইরে সারাউন্ডিংসের মধ্যে পড়বে না। এমনটা যদি হয় তাহলে সেটা হচ্ছে চার্জ কনজারভেশন হলো, এইভাবে বলা হয়। তো এই জিনিসটা দরকারি, আমি সেটা বললাম। এরপরে হচ্ছে কি না, কুলম্বস ল। আচ্ছা, কুলম্বস ল কি না, সবসময় কয়েকটা জিনিসপত্র একটু জেনে রাখতে হয় যেগুলো আমাদের পরবর্তীকালে লাগবে। এগুলো ফিজিক্সের ল, কিন্তু আমাদের লাগবে যে দুটো বডি, সেটা একটা এটা পজিটিভ, এটাও পজিটিভ হতে পারে, বা একটা পজিটিভ আর একটা নেগেটিভ হতে পারে। তো পজিটিভ হলে এদের মধ্যে রিপালশন হবে, আর এদের মধ্যে না হলে নেগেটিভ হলে এদের মধ্যে অ্যাট্রাকশন হবে। সে যাই হোক, অ্যাট্রাকশন বা রিপালশন যাই হোক না কেন, সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি বলছি যে এদের মধ্যে যে ফোর্স কাজ করবে, কুলম্বিক অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স, কুলম্বিক ফোর্স এভাবে বলবো। তো কুলম্বিক ফোর্স যেটা কাজ করবে, সেই ফোর্সটা কি না, সেই ফোর্সটা এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু Q1 Q2 এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, এবং তাদের ডিস্ট্যান্স সেপারেশন তার সাথে ইনভার্সলি তার স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তো এটা কিন্তু আগেও পড়েছিস এবং এটাও জেনে রাখার দরকার। এবং এখানে কে একটা কনস্ট্যান্ট থাকে, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, এবং কে এর ভ্যালু মনে রাখবি যে সিজিএস ইউনিটে যদি কে ইউজ করিস তাহলে সেটা কে এর ভ্যালু 1 হয়, কিন্তু এমকেএস ইউনিটে যদি কে এর ভ্যালু ইউজ করিস তাহলে 9 × 10⁹ এটা মনে রাখবি প্লিজ, এটা কিপ ইন মাইন্ড, দরকার পড়বে, দেবে না ভ্যালুটা। 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম, এটা সি হচ্ছে কুলম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্বের স্কোয়ার। এটা হচ্ছে তোর কুলম্বসের ল, যে দুটো পার্টিকেল যদি একটা সার্টেন সেপারেশনে থাকে তাদের মধ্যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স কতটা হয় সেটা বের করতে লাগে, কারণ বোরস থিওরি বা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা ইউজ করব, তো সেটার কথা আমরা নিশ্চয়ই বলবো। এরপর যেটা আমি বলতে চাইছি তোকে সেটা হচ্ছে কি না, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ব্যাপারটা কি আগে তুই বোঝার চেষ্টা কর, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিটা কি, বিষয়টা কি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে যে দেখ, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালি হয়, একটা বাড়ে বা একটা কমে কিন্তু আলটিমেটলি কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল হবেই। এখন বিষয়টা হচ্ছে যে অনেক সময়তেই কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়। কিভাবে আমি তোকে বলছি, আমার কথাটা ভালো করে তুই শোন। তুই যখন একটা ধর এখানে একটা পজিটিভলি চার্জ পার্টিকেল রয়েছে, তো তাকে একটা কাইনেটিক এনার্জি দিয়ে, এখানে অনেক পজিটিভ চার্জ রয়েছে, এখানে অনেক পজিটিভ চার্জ রয়েছে, তো একে কাইনেটিক এনার্জি দিয়েছিস। কাইনেটিক এনার্জি দিয়ে যখন এদিকে তুই পাঠাতে যাবি তখন এই পজিটিভটা কি করবে, রিপালশন করবে। রিপালশন করলে কি হবে না, এর কাইনেটিক এনার্জিটা আস্তে আস্তে ফল করে যাবে এবং এর পোটেনশিয়াল এনার্জিটা বাড়তে থাকবে, এবং এক জায়গায় গিয়ে ও থেমে যাবে, মানে ওর কাইনেটিক এনার্জিটা টোটালি পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হবে। মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি নয়, সরি আমি ভুল বলেছি। আমি বলছি যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি টোটালটা কনজার্ভড হবে। একটা তুই উপর থেকে একটা তুই বলটাকে ফেলে দিবি, তাহলে তার যে পোটেনশিয়াল এনার্জি সেটা আস্তে আস্তে কমছে, কাইনেটিক এনার্জি বাড়ছে। এসব কথা তুই ফিজিক্সে পড়েছিস। আমরা এখানে সিম্পল আমাদের মতো করে আলোচনা করছি যে একটা পজিটিভকে যদি পজিটিভের দিকে তুই পাঠাস তাহলে এর কাইনেটিক এনার্জির জন্য কিছুটা যাবে, কিন্তু যেতে 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 এক সময় গিয়ে আবার ফেরত চলে আসবে, এরকম চলে আসবে। মানে যখন কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়ে যাবে, কাইনেটিক এনার্জিটা 0 হয়ে যাচ্ছে। তো এইভাবে কি হয় না, কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হয়। আবার যদি ওই পোটেনশিয়াল এনার্জিটা যদি এদিকে কাইনেটিক এনার্জি কনভার্টেড হতে পারে, আবার জোরে জোরে চলে আসতে পারে। তো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিতে আমরা যে ফর্মুলাটা ইউজ করি, যদি Q1 Q2 এর মধ্যে যদি এটা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু সেটা কি হয় না, Q1 Q2 ডিভাইডেড বাই R। অ্যাকচুয়ালি এটা R স্কোয়ারের ইন্টিগ্রেশন করে, dr এর ইন্টিগ্রেশন করে Q1 Q2 তার ইন্টিগ্রেশন করে এই ভ্যালুটা পাওয়া যায়। তো সেটা তুই এই Q1 Q2 বাই R, এটাই হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ভ্যালু, যেটা যদি R ডিস্টেন্সে, R1 ডিস্টেন্সে থাকে তাদের মধ্যে কতখানি পোটেনশিয়াল এনার্জি এই জায়গা থেকে Q1 ডিস্টেন্স থেকে
এই পর্যন্ত নিয়ে আসতে গেলে কতখানি ওকে পোটেনশিয়াল এনার্জি বা কতখানি ওয়ার্ক করতে হবে, সেটার ভ্যালুই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা কে Q1 × Q2 ডিভাইডেড বাই R1। তো এই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি যেরকম ধর আমরা 1 ভোল্ট ইলেকট্রন মানে ইভি বলতে তুমি কি বোঝো? ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট ইভি, এটা একটা এনার্জির ইউনিট। তো মানে কি এর কথাটার মানে কি আমাদের অনেক জায়গাতেই লাগবে। সো সেটা কি না, উই ক্যান মেজার দ্য কাইনেটিক এনার্জি অফ এ চার্জ হুইচ ইজ অ্যাক্সিলারেটেড অ্যাক্রস আ পোটেনশিয়াল ডিফারেন্স ইউজিং দ্য ফর্মুলা। একটা 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 তোর এখানে একটা সিস্টেম রয়েছে, এদিক থেকে এদিকে তুই একটা পার্টিকেলকে পাঠাচ্ছিস তার পোটেনশিয়াল, তার কাইনেটিক এনার্জি ইকে দিয়ে। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স আছে কত না, পোটেনশিয়াল ডিফারেন্স পিডি আছে হচ্ছে ভি। তাহলে আমরা বলতে পারি যে সেটা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এই কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। কিউ ইন্টু ভি মানে কত চার্জ, কিউ কুলম্ব অফ চার্জ ইন্টু ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো কাইনেটিক এনার্জি সেটা কিন্তু চার্জ, এটাকে এখানে সি লেখা রয়েছে, যাকে সি দিয়েও বলতে পারিস বা কিউ দিয়ে বলতে পারিস। চার্জকে তুই ভি দিয়ে তুই মাল্টিপ্লাই করতে পারিস। তুই সবসময় মনে রাখবি এই 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 ফর্মুলাটা, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কি 1.60 ইন্টু 10⁻⁻19 জুল। কিছু কিছু অঙ্ক দেয় যেটাতে কিন্তু জুল ছাড়াও কিন্তু তোর ক্যালোরিতে দরকার লাগবে। 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম ইকুয়ালস টু, এটা জুল কিলো জুল, এটা পার মোলে তোর দরকার পড়বে, সরি পার মোলে দরকার পড়বে, জুলেতেই বের করতে হয়, কিন্তু এটা পার অ্যাটমে আছে, এটা পার মোলে যদি তোর দরকার পড়ে তাহলে এইটাও তোকে একটু মনে রাখতে হবে 96.4। এটা অনেক অঙ্ক আছে যে অঙ্কে লাগবে, আমি তোকে বলে দিলাম। তাহলে 1 electron volt is the kinetic energy gained by an electron when electron is accelerated through a potential difference of 1 volt। মানে 1 electron volt মানেই হচ্ছে সেটা যে একটা ইলেকট্রনকে তুই অতখানি কাইনেটিক এনার্জি দিলে সে কি হবে না, একটা পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্টকে ক্রস করতে পারবে, একটা সার্টেন ডিস্টেন্স ক্রস করতে পারবে, যেটা 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে। এটাই এটার মানে, এনার্জি ইউনিট এটা একটা ইলেকট্রন ভোল্ট, এটা এনার্জির ইউনিট, পার অ্যাটম হতে পারে, পার মোল হতে পারে, যা খুশি। তো ইলেকট্রন ভোল্টের কথা আমি তোকে বললাম। থমসন অ্যাটমিক মডেল দিয়েছিলেন যেটা, সেটা মডেলটা কিন্তু এমন কিছুই না, মডেলটা ফালতু মডেল, এবং সেখানে কিন্তু একটা পজিটিভ চার্জের, একটা ওয়াটারমেলন যদি ধরিস তাহলে একটা পজিটিভ চার্জের একটা স্পিয়ার রয়েছে, এবং তার মাঝখানে যে দানা দানাগুলো রয়েছে সেগুলোকে ইলেকট্রন হিসাবে কনসিডার করা হচ্ছে। টোটাল পজিটিভ চার্জের স্পিয়ার এবং মাঝখানে যেগুলো আছে একে বলে পাম্পোডিন মডেল। তো এই মডেলটা কিন্তু অবসলিট মডেল, এটা চলে না। আমরা সরাসরি চলে আসছি যে ডিসকভারি অফ নিউক্লিয়াস এবং কি না আরএপিএসি, মানে হচ্ছে যে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড যখন আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেন, তিনি তখন একটা আলফা পার্টিকেলের সোর্স নিয়েছিলেন, পোলোনিয়াম মোস্ট প্রবাবলি নিয়েছিলেন, এবং এটা একটা লেডের স্লিট, একটা লেড, যাতে আলফা পার্টিকেলগুলো এদিক ওদিক বেঁকে না যায়, সেটা একটা লেড ব্লক তার মধ্যে দিয়ে পাঠিয়েছিলেন। কিছু কিছু কি হয়েছে না, অল্প অ্যাঙ্গেলে, ছোট ছোট অ্যাঙ্গেলে বেঁকে গেছে, যে পথে যাওয়ার কথা সামান্য অ্যাঙ্গেলে, এদিকে থিটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে। আবার কিছু কিছু যে পথে যাওয়ার কথা তার চাইতে অনেক বেশি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। একে বলে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এই আলফা, এই যে থিটা, স্ক্যাটারিং অ্যাঙ্গেল। কয়েকটা জিনিস তুই খেয়াল রাখবি, যে কতগুলো অ্যাটম কতখানি স্প্লিটিং হয়েছে, মানে কতখানি বেঁকে গেছে, সেসব জিনিস কিসের উপরে ডিপেন্ডেন্ট, আমি তোকে এ ব্যাপারে ডিটেলে বলবো, তুই আপাতত আমার কথাটা শোন। সেটা হচ্ছে যে এখান থেকে আলফা পার্টিকেলের সোর্স আছে, এখান থেকে শুধু আলফা পার্টিকেলটা যাচ্ছে, তো আলফা পার্টিকেল হচ্ছে ডাইপজিটিভ। তো ডাইপজিটিভ এখানে কিছু কিছু স্মল অ্যাঙ্গেলে বাঁকছে, কিছু কিছু বেশি অ্যাঙ্গেলে বাঁকছে, এবং কিছু কিছু আরো বেশি অ্যাঙ্গেলে বাঁকছে। তুই একটা জিনিস মনে রাখবি, যত কম অ্যাঙ্গেলে বাঁকবে তত নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ আলফা পার্টিকেল তত বেশি হবে। মানে কি না, বেশি অ্যাঙ্গেলে যদি বাঁকে তাহলে সেটার সংখ্যা কম হবে। আমি তোকে
বিষয়টা বলছি ভালো করে তুই শোনার চেষ্টা কর। সেটা হচ্ছে যে আলফা ধর 30 ডিগ্রিতে বেঁকে গেছে, 30 ডিগ্রিতে কতগুলো বেঁকেছে, আর যদি বলে যে 45 ডিগ্রিতে কতগুলো বেঁকেছে, তুই তাহলে সবসময় ভাববি যে ধর তোর কাছে অনেকগুলো অপশান আছে, 30 ডিগ্রিতে, 45 ডিগ্রিতে, 60 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে। তুই ভাববি যে যদি এন থিটা হয় নাম্বার অফ আলফা পার্টিকেল, তাহলে 30 ডিগ্রিতে সব থেকে বেশি পার্টিকেল ডিফ্লেক্টেড হবে, 45 ডিগ্রিতে, তারপরে 60 ডিগ্রিতে, তারপরে কিন্তু 90 ডিগ্রিতে। কারণ একটা ফর্মুলা রয়েছে এন থিটা, থিটা থিটা মানে কতগুলো আর কি পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, সেটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু দা সাইন সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার 4 বা সাইন 4 থিটা এরকম ভাবে লিখতে পারি, সাইন 4 থিটা বাই 2। মানে কি, মানে হচ্ছে যে যত বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হবে তার পার্টিকেলের সংখ্যা কম হবে। ধর যদি বলে যে এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফ্লেক্টেড হয়েছে 25টা আলফা পার্টিকেল, তাহলে 90 ডিগ্রিতে কত হবে, 25টার বেশি না 25টার কমই হবে সবসময়, যত বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেকশন। এ কথা তো বলাই আছে যে পুরো 180 ডিগ্রি সব থেকে উল্টো দিকে বেঁকে চলে আসে, কখন না যখন কিনা 10,000টার মধ্যে একটা আলফা পার্টিকেল। তার মানে বুঝতে পারছিস যে বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেকশনের চান্সটা কম, কম অ্যাঙ্গেলে ডিফ্লেকশনের চান্সটা বেশি। এসবের উপর কোশ্চেন থাকে, আমি তোকে দেখাবো। কিন্তু আপাতত তুই দেখ যে দিস ইজ স্ক্যাটারিং অ্যাঙ্গেল, এটা কিন্তু কম অ্যাঙ্গেলে বেঁকেছে। কিন্তু এইখানে যদি তুই দেখিস তাহলে এইটা যদি অরিজিনাল যদি পাথটা তার হয়, এটা যদি অরিজিনাল পাথ হয়, তাহলে এটা কিন্তু অনেকটাই বেঁকেছে। তো লার্জ ডিফ্লেকশন, দিস ইজ লার্জ ডিফ্লেকশন, বাট এটা হচ্ছে স্লাইটলি ডিফ্লেক্টেড পার্টিকেল, এটা কিন্তু অল্প ডিফ্লেকশন এখানে হয়েছে, সামান্য ডিফ্লেকশন, এবং দিস ইজ নোন অ্যাজ স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তো স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপরে কিন্তু কতগুলো পার্টিকেল ডিফ্লেক্টেড হচ্ছে সে বিষয়টা কিন্তু ডিপেন্ড করে। শুধু তাই নয়, আরো অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে, আমি তোকে ডিটেলে বলবো সেই সমস্ত বিষয়গুলো, এবং যার উপরে কিনা এই ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কিন্তু ডিপেন্ড করছে। তো এই ক্লোজেস্ট অ্যাপ্রোচ ডিপেন্ড করার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা থেকে পরের পর বিভিন্ন বছরেই কিন্তু কোশ্চেন দিয়ে গেছে। তো কেয়ারফুল থাকবি, আমার কথাবার্তাগুলো শুনবি ভালো করে, না বুঝতে পারে তুই নিশ্চয়ই বলবি। এই কথাগুলোর মধ্যে বেশি কিছু বলার নেই, কারণ মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসেস থ্রু উইদাউট এনি ডিফ্লেকশন, বেশিরভাগই সোজা বেরিয়ে চলে যায়, কিছু স্মল অ্যাঙ্গেলে বাঁকে, এবং ভেরি ফিউ ডিফ্লেক্টেড অ্যাট লার্জ অ্যাঙ্গেল, আর ভেরি স্মল 1 আউট অফ 20,000 ডিফ্লেক্টেড থ্রু অ্যাঙ্গেল রেঞ্জিং ফ্রম নিয়ারলি 180 ডিগ্রি। এটা এক্সপেরিমেন্টাল অবজারভেশন, নতুন করে কিছু বলার নেই। এবং তাহলে তার থেকে বলা হচ্ছে যে কি খুবই এমটি স্পেস রয়েছে, আমরা কতটা এমটি স্পেস রয়েছে তা ক্যালকুলেট করব। Positively charged body at the center of the atom, which is called nucleus by Rutherford nucleus বলেছিলেন, এবং the body is highly rigid and contains the whole of the positive charge, whole mass of the atom। ভিতরটা কিন্তু হাইলি রিজিড নিউক্লিয়াসটা, এবং সেখানে ম্যাক্সিমাম পজিটিভ চার্জ কিন্তু ওখানে কনসেন্ট্রেট হয়ে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি এই বিষয়টাকে নিয়ে যদি ডিটেলে ভাবি, তাহলে সেখানে বেশ কিছু ব্যাপার স্যাপার চলে আসছে। আমাদের কাজ হচ্ছে কি না, আমাদের যে কাজটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কাজটা হচ্ছে যে আমরা কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু বের করার চেষ্টা করব। আমাদের কাছে কিন্তু এই ডিস্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ, R0। কথাটা ভালো করে আমার কথাটা শোন, যে আলফা পার্টিকেল এখান থেকে মুভ করছে, এখান থেকে যাচ্ছে, এখান থেকে এবার তার কাইনেটিক এনার্জি যেহেতু আছে, তার কাইনেটিক এনার্জি আছে, তাই সে সোজা চলে আসবে, সোজা এরকম আসতে থাকবে। আস্তে আস্তে একটা সময় কিন্তু কি হবে না, এই নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াস কি না, নিউক্লিয়াস হচ্ছে তাতে পজিটিভলি চার্জ, মানে তার চার্জ হচ্ছে ZE, মানে হচ্ছে তার চার্জ হচ্ছে ZE, যেটাকে বলে কিনা যে তার কতগুলো প্রোটন আছে, কতগুলো প্রোটন আছে Z, আর তার প্রোটনের চার্জ হচ্ছে E, মানে হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19। আর এখানে আলফা পার্টিকেল বেরোচ্ছে, আলফা পার্টিকেল হচ্ছে কি 2E। তাহলে 2E যখন ZE এর কন্ট্যাক্টে আসবে, দিকে আসবে,
তাহলে একটা সময় কিন্তু তার কাইনেটিক এনার্জি কিন্তু টোটাল কি হবে, পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়। দিস ইজ ইম্পর্টেন্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। দেখ, আমি ইলেকট্রনটাকে আলফা পার্টিকেলটাকে ছেড়েছি একটা কাইনেটিক এনার্জি দিয়ে, তো আলফা পার্টিকেলের ভ্যালুটাও পজিটিভ আর নিউক্লিয়াসের চার্জটাও কিন্তু পজিটিভ। তাহলে আলফা পার্টিকেলটা সোজা যেতে 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 একটা সময় কি হবে, নিউক্লিয়াস ওকে কি করবে, রিপেল করবে, নিউক্লিয়াস ওকে রিপেল করতে থাকবে এবং তা সত্ত্বেও আলফা পার্টিকেলটা যেতে থাকবে, এগোতে থাকবে, এগোতে এগোতে কিন্তু একটা জায়গা পর্যন্ত ম্যাক্সিমাম ক্লোজেস্ট সেটা, তার চাইতে বেশি এগোবে না। ওখানে কিন্তু কাইনেটিক এনার্জিটা ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে, ওর কাছে ও যেতেই পারবে না, ওর চাইতে কাছেও যাওয়া সম্ভবপরই নয়, কারণ ওখানে কিন্তু আর কাইনেটিক এনার্জি অবশিষ্ট নেই, ওই জায়গাটাতে কিন্তু পোটেনশিয়াল এনার্জি অবশিষ্ট আছে এবং সে তার ডিফ্লেক্ট করে আবার কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার করে কিন্তু স্ক্যাটারিং অ্যাঙ্গেল ধরে কিন্তু বেরিয়ে চলে যাবে। তো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাতে পোটেনশিয়াল এনার্জি কতটা, সেই পোটেনশিয়াল এনার্জিটা যদি আমি বের করি তাহলে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে কি না, আমি বলেছিলাম কে, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, আর এখানে চার্জ কত, যেটা পার্টিকেলটা যাচ্ছে সেটা হচ্ছে কত চার্জ, 2e, এটা চার্জ হচ্ছে 2e, আর জেড ই যার দিকে যাচ্ছে হচ্ছে জেড ই ডিভাইডেড বাই এখান থেকে ক্লোজেস্ট অ্যাপ্রোচ হচ্ছে কত, আর জিরো। তাহলে এখান থেকে যদি পোটেনশিয়াল এনার্জি বের করিস তাহলে কে জেড জেড টু জেড ই স্কোয়ার বাই কি আর জিরো। তাহলে আর জিরোর ভ্যালু যদি তুই বের করিস তাহলে এখান থেকে এটাই হবে কি, ওই জায়গায় কাইনেটিক এনার্জিটা পুরো পোটেনশিয়াল এনার্জিতে কনভার্টেড হয়েছে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা কোথা থেকে এসছে না, কাইনেটিক এনার্জি প্রথমে যেমন ছিল তার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিটাই কিন্তু পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়েছে। তাহলে কে ই আই ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইন্টু 2z স্কোয়ার বাই আর জিরো। তাহলে এখান থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে আর জিরো ইকুয়ালস টু, এখানে লিখি আর জিরো ইকুয়ালস টু কি হয়ে গেল না, আর জিরো ইকুয়ালস টু 2kz স্কোয়ার বাই কি না কে ই আই, বা আমি লিখতে পারি আর জিরো ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কে ই কাইনেটিক এনার্জি বা ইনভার্সলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু জেড। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু অবশ্যই তোর মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখ, আমি তোকে আবারও বলছি যে ক্লোজেস্ট অ্যাপ্রোচ, এটা কতটা ক্লোজে অ্যাপ্রোচ করেছে তার ফর্মুলা আমি ডিরাইভ করলাম। সেটা কি না, আমি একটা আলফা পার্টিকেলকে আমরা এনার্জি দিয়েছি, কাইনেটিক এনার্জি দিয়েছি, দিয়ে আলফা পার্টিকেলকে আমি গোল্ড ফয়েলের দিকে পাঠিয়ে দিয়েছি। এবারে সেটা গোল্ড ফয়েলের দিকে যাচ্ছে, কিন্তু গোল্ড ফয়েলে কি আছে না, পজিটিভলি চার্জ নিউক্লিয়াস এক জায়গায় রয়েছে, ও যেতে 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 কি হবে, কাইনেটিক এনার্জি শুড বি কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি। তাহলে যতটা ম্যাক্সিমাম ক্লোজে যেতে পারে যাবে, সেটা কত ধরে নিয়েছি না, সেটা আর জিরো ধরে নিয়েছি, দিস ইজ আর জিরো। তো যদি যতটা ক্লোজে যেতে পারছে যাচ্ছে, তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু এখন কি হবে না, যখন আর যেতে পারছে না পোটেনশিয়াল এনার্জি, সেটা হচ্ছে কে 2e, মানে চার্জের মাল্টিপ্লিকেশন জেড Q1 Q2 ডিভাইডেড বাই আর জিরো। একটু আগেই তো আমি বললাম যে পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশনে জেড ই ইন্টু আলফা পার্টিকেলের এনার্জি হচ্ছে 2e, আর নিউক্লিয়াসের চার্জ হচ্ছে জেড ই, তো ডিভাইডেড বাই আর জিরো। কিন্তু এই পোটেনশিয়াল এনার্জি কোথা থেকে এসছে, কাইনেটিক এনার্জি যে ইনিশিয়ালি আমি দিয়েছিলাম সেটার থেকেই এসছে। তাহলে কাইনেটিক এনার্জি ওখানে বসিয়ে দিলাম কে জেড স্কোয়ার বাই আর জিরো, এখান থেকে আর জিরো। তাহলে কাইনেটিক এনার্জির সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে গেল, মানে কাইনেটিক এনার্জি যদি বেশি দাও তাহলে কিন্তু তার সাথে আর জিরো কিন্তু সেটা ইনভার্সলি প্রপোর্শনাল, আর জিরো কিন্তু কমে যাবে, মানে আরো কাছাকাছি চলে যাবে। কাইনেটিক এনার্জি বেশি, স্বাভাবিক ব্যাপার। তুই একটা আলফা পার্টিকেলকে যদি বেশি কাইনেটিক এনার্জি দিস তাহলে কি হবে না, ও বাধা সত্ত্বেও অনেক কাছাকাছি চলে যাবে। কিন্তু কাইনেটিক এনার্জি যদি তুই কম দিস তাহলে কি হবে না, নিউক্লিয়াসের যে ফোর্স, রিপালসিভ ফোর্স, তার জন্য কিন্তু ও দূর থেকেই ফেরত চলে আসবে। আর জেড এর সাথে ডাইরেক্ট পৌঁছায়, জেড মানে কি, জেড মানে ওখানে কতটা পজিটিভ চার্জ আছে। যদি পজিটিভ চার্জ বেশি থাকে, পজিটিভ চার্জ যদি বেশি হয় তাহলে ডিস্টেন্সটা কিন্তু বেশি ক্লোজে আসতে পারবে না, তার মানে ওটা কিন্তু আর জিরো ভ্যালুটা বেশি হয়ে যাবে। তো আর জিরো ইজ দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যে ব্যাপারটা আমি তোকে বললাম। ইজ ইট ক্লিয়ার সবার কাছে, এই ব্যাপারটা কি ক্লিয়ার, এটা কি বুঝতে পেরেছিস? ব্যাপারটা পরিষ্কার, বুঝতে পেরেছিস? ঠিক আছে, একটু ছোটখাটো নোট করে নিবি, ঠিক আছে? আমি হয়তো অনেক কথা বলছি,
কারণ এটা তো বোর্ডসের ক্লাস নয়, ন্যাচারালি সব জিনিসগুলো কিন্তু এগুলো বইতে থাকে না, ফর্মুলা লেখা থাকে, আমরা ডিরাইভ করে দিই একটু একটু করে, হ্যাঁ এইসব বলতে থাকি আর কি। তো ট্রেজেক্টরি, আলফা পার্টিকেল ট্রেজেক্টরি খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ রাদারফোর্ড মডেলে আমরা যা পড়ি সেটা হয়তো খুব সামান্য পোর্শন পড়ি, একেবারে অল্প পোর্শন পড়ি। আমি তোকে দেখাবো রাদারফোর্ডের মডেলের উপর কোশ্চেন, আমি তোকে দেখাবো, ইভেন আমার কাছে অনেক কোশ্চেনই আছে, আমি তোকে দেবো ডিপিপি হিসাবে, আমি তোদেরকে দিয়ে দেবো কোশ্চেন, যেরকম আমি বেসিক কনসেপ্টে দিয়েছি তোরা করছিস, আমি অ্যান্সারও পাঠাতে থাকছি, এরকম আরও আমি পাঠাতে থাকবো। তো ভেরি গুড, অনেকেই আমাকে করে পাঠিয়েছে এবং অনেকেই অনেকগুলো করতে পেরেছে, ভালোই করতে পেরেছে। তো চেষ্টা থাকা দরকার, তুই একটা বা দুটো যাই করতে পারিস না কেন, তুই আজকে প্রথম ডিপিপিতে তুই একটা করতে পারলি 14টা-15টা কোশ্চেনের মধ্যে, দুটো করতে পারলি, কিন্তু এক সময় তুই 14টার মধ্যে 14টাই করতে পারবি, যদি তুই এই চেষ্টাটা তোর মধ্যে থাকে তাহলে কিন্তু তুই করতে পারবি। এবং আমি খুশি যে তোরা অনেকেই কিন্তু আমাকে করেছিস, যারা করিসনি তারাও কিন্তু করবি, আমি পাঠাতে থাকবো। তোরা করলে কি হবে, আমি এনকারেজড হই, আমাকে এসব খুঁজে খাজে এইসব করে রেডি করে দিতে কিন্তু আমার অনেক সময় লাগে, আমি এত কাজের মধ্যে আমি অনেক সময় লাগে, কিন্তু তবু আমি করি অ্যাকচুয়ালি। তোরা যদি ভালোবাসিস এগুলোকে সলভ করতে, তোরা যদি করতে চাস, যদি আমাকে পাঠাস, তাহলে আমি খুশি হব, আমার করতে ইচ্ছা করবে। হ্যাঁ, এই ব্যাপারটার জন্যই আমি হয়তো পাঠালাম, তোরা কেউ করলিই না, তখন আমি সেকেন্ড ডিপিপিটা আমার পাঠাতে ইচ্ছা করবে না, দূর এদের জন্য খেটে লাভ নেই, এরা তো কেউ করেই না। তো আমি বরাবর বলি, বি সিনসিয়ার, সিরিয়াস স্টুডেন্ট আমার এই ব্যাচে থাকবে, যারা 100% সিরিয়াসনেস থাকবে তারাই থাকবে। আমি প্রথম দিন কথা বলে দিয়েছি যে সিরিয়াসলি পড়াশোনা করো, আমি হেল্প করবো, সব কিছু আমি বলে দেবো, একটা কোশ্চেন এদিক ওদিক হবে না, কিন্তু একদম জান পান লড়িয়ে পড়াশোনা করতে হবে। সেটা খুবই ভালো ব্যাপার যে অনেকেই চেষ্টা করছে, প্রথম দিকে হয়তো অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করলেই হবে। নাম্বার অফ স্ক্যাটার্ড পার্টিকেল, খুব গুরুত্বপূর্ণ কথা, যে কতগুলো পার্টিকেল স্ক্যাটার হচ্ছে কিসের ওপরে ডিপেন্ড করে। তো আমরা বিষয়টা কিন্তু একটু দেখব যে দেখ, একটা রাদারফোর্ড কি ইকুয়েশন বের করেছে। আমি তোকে একটা ইকুয়েশনের কথা আমি বলেছি অলরেডি, আমি একটা অংশ আমি বলেছি, শুধু একটা পার্ট আমি বলেছি, যে স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা কিন্তু এটা আমি বলেছি 1/sin4θ/2 এরকম ধরনের বলেছি। তো তুই ভাবতে পারিস যে একজন রাদারফোর্ড একটা ইকুয়েশন, এটা রাদারফোর্ডের ইকুয়েশন, রাদারফোর্ড দিয়েছে কি ইকুয়েশন, ভাব, কোনোদিন ইমাজিন করতে পারবি যে নাম্বার অফ পার্টিকেলস, কত অ্যাঙ্গেলে কত পার্টিকেল যাবে, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, 70 ডিগ্রি, কত অ্যাঙ্গেলে কত পার্টিকেল যাবে, সেগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। এন থিটা, নাম্বার অফ স্ক্যাটার্ড পার্টিকেল, সেটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। চল একবার ফটাফট দেখে নি। নাম্বার অফ ইনসিডেন্ট আলফা পার্টিকেল, কতগুলো আলফা পার্টিকেল তুমি পাঠাচ্ছ, অবভিয়াসলি কতগুলো আলফা পার্টিকেল তুমি পাঠাচ্ছ, 2টো, 5টা না 10টা, 15টা, তার উপর তো নিশ্চয়ই ডিপেন্ড করবে। আর অ্যাটমস পার ইউনিট ভলিউম ইন টার্গেট, এই যে এন এটা দেয়, এই নাম দিয়ে দেয়, এখন মনে রাখ, টার্গেট ডেনসিটি, এটাকে বলে টার্গেট ডেনসিটি, অ্যাটমস পার ইউনিট ভলিউম ইন টার্গেট, মানে টার্গেট মানে হচ্ছে গোল্ড ফয়েল, তার পার ইউনিট ভলিউমে কতগুলো অ্যাটম রয়েছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। থিকনেস অফ দ্য টার্গেট, ওই গোল্ড ফয়েলটার থিকনেস এল। জেড, অ্যাটমিক নাম্বার অফ দ্য টার্গেট, ওটাও গোল্ড নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ই, ইলেকট্রনের চার্জ, সেটা তো কনস্ট্যান্ট। কে, কুলম্বস কনস্ট্যান্ট, দিস ইজ কে আমি একটু আগে বলেছি তোকে যে কে এর ভ্যালু কি হবে, মনে করে দেখ, 9 × 10⁹ আমি বলেছি, কাজে লাগবে সব বিষয়। তো কুলম্বস কনস্ট্যান্ট ওটাকে বলে। আর টার্গেট টু ডিটেক্টর ডিস্টেন্স, আর কোথায়, এই দেখ, টার্গেট টু ডিটেক্টর, এটাই হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স, টার্গেট টু ডিটেক্টর ডিস্টেন্স, ও টার্গেট থেকে ডিটেক্টরের ডিস্টেন্স, ডিটেক্টর মানে যেখানে ডিটেক্ট করা হচ্ছে ডিস্টেন্সটা, সেটা তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। দেখ ভালো করে, কাইনেটিক এনার্জি অফ দ্য আলফা, কাইনেটিক এনার্জির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। আর কি স্ক্যাটারিং অ্যাঙ্গেল, সেটা হচ্ছে থিটা। এই টোটাল বিষয়টার উপর ডিপেন্ডেন্ট। তো এতগুলো ফ্যাক্টর রয়েছে যার উপরে কিন্তু কতগুলো অ্যাঙ্গেলে চলে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, সেটার উপরে ডিপেন্ড করছে। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পার্ট, যেটা কিনা
আমাদের জানার দরকার, বোঝার দরকার, এবং এর উপরে কিন্তু আমাদের কোশ্চেন দেয়। আমি তোকে কোশ্চেন পেয়েছি, অনেক কোশ্চেনই দিয়েছে, তো আমি একটা দুটো কোশ্চেন আমি তোকে করাচ্ছি যাতে করে তুই এটা বুঝতে পারিস, তোর আরো ক্লিয়ার হয় ব্যাপারটা। চল আমি সেরকম ধরনের একটা করাই, একটা এক্সাম। During RAPSC, Rutherford alpha scattering experiment, 4 alpha particles, find that 4 alpha particles were deflected at an angle 90 degree. Find the number of particles that should be scattered at 60 degree. আমি তোকে কি বলেছিলাম ভালো করে দেখ, যে আমি তোকে বলেছিলাম একটা কথা, যে কম অ্যাঙ্গেলে বেশি পার্টিকেল ডিফ্লেক্টেড হয়, বেশি অ্যাঙ্গেলে কম পার্টিকেল ডিফ্লেক্ট হয়। তাহলে 90 ডিগ্রিতে ডিফ্লেক্টেড হয়েছে কটা না, 4টে পার্টিকেল। এবারে বলেছে যে 60 ডিগ্রিতে কতগুলো পার্টিকেল ডিফ্লেক্টেড হবে। দেখ 4-এর চাইতে সব ভ্যালুগুলোই বেশি দেওয়া আছে, 9 আছে, 12 আছে, 16 আছে, নান আছে। তো কতগুলো পার্টিকেল, আর কিন্তু কোনো কিছুই চেঞ্জ নয়, সব কিছুই কনস্ট্যান্ট। শুধু বলেছে যে 90 ডিগ্রিতে যদি এতগুলো পার্টিকেল ডিফ্লেক্টেড হয়, তাহলে 60 ডিগ্রিতে কতগুলো পার্টিকেল ডিফ্লেক্টেড হবে। এই কোশ্চেনের উত্তর কে বলতে পারবি? কোনো আইডিয়া রয়েছে? কোনো আইডিয়া? 16 কি করে বললি বল আমাকে। স্যার ওই যে করলাম n থিটা ডাইরেক্টলি মানে ইনভার্সলি প্রপোর্শনাল টু sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। তো তাহলে যদি ধরে নিই যে যখন অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, তখন ধরে নিলাম এক্সটা আলফা পার্টিকেল ডিফ্লেক্ট হচ্ছে, তাহলে 4 বাই x ইকুয়ালস টু 1 বাই sin টু দি পাওয়ার 4 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 বাই sin টু দি পাওয়ার 4 30 ডিগ্রি। এভাবে ঠিকই বলেছে ও, একদম ঠিকই বলেছে, ভেরি গুড। যে আমরা যদি আমরা ধরি যে n থিটা 1 একটা অ্যাঙ্গেল থিটা 1, তাহলে সেটা কিন্তু প্রপোর্শনাল টু 1 বাই sin 4 থিটা 1 বাই 2, আর একটা হচ্ছে n থিটা 2 প্রপোর্শনাল টু 1 বাই sin 4 থিটা 2 বাই 2, এরকম দুটো করলাম। তাহলে আমরা n থিটা 1 বাই n থিটা 2 এটা বসালাম, তাহলে এটা থিটা 2টা উপরে চলে যাবে, সাইন থিটা 2 বাই 2 বাই সাইন থিটা 1 বাই 2 আর টু দি পাওয়ার 4 ছিল। তাহলে এটা থিটা 2 মানে হচ্ছে তোর সাইন 30 ডিগ্রি উপরে চলে যাবে, বাই সাইন এটা 90 মানে 45 হয়ে যাবে, থিটা বাই 2 টু দি পাওয়ার 4 করে দিলাম। তাহলে এখানে ভ্যালুটা বলেছে যে থিটা 1 মানে এটা 4 বলেছে, n থিটা 2 বের করতে বলেছে। তাহলে যদি সাইন 30 হচ্ছে হাফ, আর এটা হচ্ছে সাইন 45 হচ্ছে তোর 1 বাই √2, তোর টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি তুই করিস, তাহলে এখান থেকে n থিটা 2টা যদি বের করিস, তাহলে তোর সবই তো জানা রয়েছে, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে এখান থেকে বের করতে পারিস। তো এটা 16ই ভ্যালু আসবে, আমি করেও দেখেছিলাম এই ক্যালকুলেশনটা, 16 আসবে। তার মানে কত সিম্পল একটা প্রবলেম দেখ, যে আলটিমেটলি তুই কিন্তু রিলেশনশিপটা জানলে সাইন থিটা টু দি পাওয়ার 4 ওর সাথে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার 4, এটার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তো একদম সিম্পল ব্যাপার, এবং এটা দিয়ে তুই খুব সহজেই রাদারফোর্ডের উপরে অঙ্ক করতে পারিস। এই রকম ধরনেরই দেবে, ঘুরিয়ে ফিরিয়ে হয়তো এটা দেওয়া রয়েছে ওটা বের করতে হবে, ওটা দেওয়া রয়েছে ওটা বের করতে হবে, নাথিং মোর দ্যান দিস। এগুলো কিন্তু তোকে একটু রিলেশনশিপটা জানলেই অটোমেটিক্যালি তুই রিলেশনশিপগুলোর উপরে কাজ করলেই পেয়ে যাবি। ভেরি গুড। তো আমরা ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, তার ফর্মুলা আমরা অলরেডি বের করেছি। ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ যে ফর্মুলাটা বের করেছি, সেই ফর্মুলাটা একবার লিখে দিচ্ছি। r0 ইকুয়ালস টু 2kz² বাই তোর কাইনেটিক এনার্জি। এই ফর্মুলাটা আমরা বের করেছিলাম, আলফা পার্টিকেলের ভ্যালু 2 ছিল, এটা ZE ছিল। তো এটা কতখানি ডিস্টেন্স ক্লোজেস্ট আসবে r0, এটা বের করেছিলাম। তো এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। আমরা একটা প্রশ্ন দেখাচ্ছি তোকে, যে প্রশ্নটা অ্যান্সার কি হবে তুই দেখ, যে আগে পড় তুই, তারপরে আমি ডেফিনেটলি হেল্প করে দেবো। না পারলে তুই একটু পড়ে দেখ, একটু চেষ্টা কর। যে আমরা কিন্তু ডিস্টেন্স ক্লোজেস্ট অ্যাপ্রোচের ওপরে ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, আমি কিন্তু যেটা ফর্মুলাটা তোকে বলেছি সেটাই কিন্তু লাগবে এখানে। r0 ইকুয়ালস টু
2k ইন্টু কি জেড স্কোয়ার বাই কি কাইনেটিক এনার্জি। এই এটা দিয়ে তোর হবে। তো আমি যেটা বলছিলাম তোকে যে সবসময় এই কেটা কিন্তু তোর এখানে মেগা ইলেকট্রন ভোল্ট আছে, 10 মেগা ইলেকট্রন ভোল্ট, 10 MeV মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। এটা কিন্তু ভেবে তুই কাজ করবি, 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 10⁶ ইলেকট্রন ভোল্ট যদি এটা যায়, আমি জুলে কনভার্ট করতে বলেছিলাম, তো ওয়ান ইলেকট্রন ভোল্ট মানে তোর ওটা গেল 1.6 ইন্টু 10⁻13 জুল হবে এটা। আচ্ছা, এখানে তুই বসাচ্ছিস হচ্ছে 2 ইন্টু কে, কে হচ্ছে 9 ইন্টু 10⁹, আমি কে এর ভ্যালুটা একটু মনে রাখতে বলেছিলাম। আচ্ছা, এখানে কিন্তু 50 এখানে বলেছে অ্যাটমিক নাম্বার জেড আর কি 50, তো 50 এখানে বসিয়ে দিলাম। আর 1.6 এইটা এইটা হচ্ছে 1.6 ইন্টু এই কুলম্বে বসাবো, এটা ই এর ভ্যালুটা 1.6 ইন্টু 10⁻⁻19 তার স্কোয়ার ডিভাইড বাই কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻13। এখান থেকে হিসাব করে তোর বের করতে হবে R0 ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এটা অপশান ছিল কিন্তু জাস্ট অপশানগুলো আমি আর লিখিনি, তো এটা দিয়ে বের করতে পারিস। এইটাই হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচের ফর্মুলা। ক্যালকুলেশন এখন করতে হবে না, সময় নষ্ট করতে হবে না, কিন্তু মূল আইডিয়াটা যেটা সেটা যেন ক্লিয়ার থাকে, এটা বললাম। তো রাদারফোর্ড মডেল কিন্তু আমরা যেভাবে মডেল পড়ি সেরকম ভাবে ঠিক অতটা ওরকম নয়, অনেক কিছু রাদারফোর্ড মডেলের মধ্যে আছে, এবং নিউক্লিয়াসের ডাইমেনশন বের করা আরো কিছু কথা আমি তোকে বলবো রাদারফোর্ড অ্যাটমিক মডেলের মধ্যে। রাদারফোর্ড অ্যাটমিক মডেলে কিন্তু ইলেকট্রনকে স্পেসিফিক্যালি কোনো জায়গা দেওয়া হয়নি যে ইলেকট্রন এই জায়গায় ঘুরবে। ইলেকট্রন কোন জায়গায় ঘুরবে এরকম নিউক্লিয়াসটি আইডেন্টিফাই করা হয়েছিল, কিন্তু ইলেকট্রনটাকে ঘোরার জন্য বেশি জায়গা দেওয়া হয়নি। নেগেটিভলি চার্জ ইলেকট্রন কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে পারে বলে বলা হয়েছিল, তার জন্য ডিফারেন্ট সেলও ঠিক করা হয়নি। কিন্তু বলছিল যে ইলেকট্রন একটা সার্টেন ডিস্টেন্সে ঘুরতে পারে, সার্কুলার অরবিটে ঘুরতে পারে উইদাউট লুজিং এনার্জি, কারণ সেই অবস্থায় সেন্ট্রিফিউগাল ফোর্স মানে ইলেকট্রনের আউটওয়ার্ড ফোর্স আর ইনওয়ার্ড অ্যাট্রাকটিভ ফোর্স সেটা কিন্তু ব্যালেন্স করে যাবে, সেই জন্য কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলটা স্টেবল হবে এই কথা বলেছিল। কিন্তু আলটিমেটলি সে কথা সত্যি হয়নি। তার কারণটা হচ্ছে যে ইলেকট্রনগুলো কিন্তু কন্টিনিউয়াস এনার্জি রেডিয়েট করবে। তো এখানে একটা ভলিউম অফ অ্যাটম আর ভলিউম অফ নিউক্লিয়াস সেটার উপরে একটা বক্তব্য, সিম্পল বক্তব্য যেটা তোর দরকার, সেটা হচ্ছে যে ভলিউম অফ অ্যাটম ইজ মাচ 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 গ্রেটার দ্যান দ্য ভলিউম অফ নিউক্লিয়াস। তো ভলিউম অফ অ্যাটম ডিভাইডেড বাই ভলিউম অফ নিউক্লিয়াস এটা কিন্তু 10⁻15, মানে 10⁻15 টাইমস হচ্ছে এটা বড়। ভলিউম অফ অ্যাটমের চাইতে ভলিউম অফ নিউক্লিয়াস কিন্তু বড়। তাহলে রেডিয়াস অফ অ্যাটমের পয়েন্ট অফ ভিউ থেকে যদি ধরিস তাহলে ভলিউম, তাহলে সেটাকে আমি 4/3 পাই রেডিয়াস অফ অ্যাটম আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই রেডিয়াস অফ নিউক্লিয়াস আর কিউব, এটা করে আমি 10⁵ তার হোল কিউব করতে পারি। এটা 10⁻⁴ এইসব বাদ হয়ে গেল। রেডিয়াস অফ অ্যাটম তার কিউব বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস তার কিউব ইকুয়ালস টু 10⁵ তার কিউব, তাহলে রেডিয়াস অফ অ্যাটম বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস ইকুয়ালস টু 10⁵। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এই রিলেশনশিপ গুলো তুই মনে রাখবি। রেডিয়াস অফ অ্যাটম ইকুয়ালস রেডিয়াস অফ নিউক্লিয়াস ইন্টু 10⁵। তাহলে রেডিয়াস নিউক্লিয়াসের রেডিয়াস 10⁵ টাইমস লেস দ্যান দ্যাট অফ রেডিয়াস অফ অ্যাটম। রেডিয়াস অফ অ্যাটম নিউক্লিয়াসের যা রেডিয়াস তার চাইতে 10⁵ টাইমস কিন্তু আছে 5। হ্যাঁ স্যার 10⁻15 হবে না কোথায়? স্যার ভলিউম অফ অ্যাটম বাই ভলিউম অফ নিউক্লিয়াস ইজ ইকুয়াল টু 10⁻15, তো ভলিউমের রেডিয়াস গুলো তো 10⁻15 হবে। 10⁻15 টাকেই তো আমি করলাম 10⁵ আর তার উপরে কিউব দিয়েছি, এগুলো সব কিউবের ফর্মে রেখেছি।
বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এগুলোকে আমি কিউবের ফর্মে রেখেছি, এই দেখ কিউব কিউব কিউব, এগুলো তো তাড়াতাড়ি বুঝতে হবে না, এগুলো কিউবের ফর্মে রেখেছি, তাই আর আর এ বাই আর এন ইকুয়ালস টু 10⁵ লিখতে পেরেছি। এটা সব কিউবের ফর্মে করেছি। 15 যেটা ছিল, 15-এর উপরে যদি আবার 3 দিই তাহলে এটা মানে 5-এর উপরে 3 দিলে এটা 15ই হয়, 5 ইন্টু 3 মানে এটা 15ই হয়, এরকম করে লিখেছি যাতে করে এইভাবে লিখতে সুবিধা। এনিওয়ে, তো লার্জ এমটি স্পেস কতটা থাকে সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। রাদারফোর্ড অ্যাটমে যে রেডিয়াস অফ নিউক্লিয়াস আর রেডিয়াস অফ অ্যাটমের মধ্যে রিলেশনশিপ, আগে যাচ্ছে। সাইজ অফ নিউক্লিয়াস, এই ব্যাপারটা কিন্তু এবারে বলছি তোকে। এখানেও কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেই বিষয়টা কিন্তু তোর জানার দরকার আছে, যে রেডিয়াস অফ নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু কি না মাস নাম্বারের সাথে কিরকম ভাবে রিলেটেড। মাস নাম্বারের সাথে রেডিয়াস অফ নিউক্লিয়াস আর এন, ছোট হাতের এন দিতে পারিস বা বড় হাতের এন দিতে পারিস, যাই দিস না কেন, কিভাবে ডিপেন্ডেন্ট। আমি তোকে কয়েকটা কথা বলি, যে সাইজ অফ নিউক্লিয়াস, সাইজ অফ নিউক্লিয়াস, size of nucleus is directly proportional to number of nucleons. নাম্বার অফ নিউক্লিয়ার, নিউক্লিয়ার মানে কি? নিউক্লিয়ার মানে হচ্ছে নিউট্রন আর প্রোটনের সামেশান, দুটো নিউট্রন আর প্রোটনকে একসাথে বলে হচ্ছে, সামেশান বলবো না, নিউট্রন আর প্রোটনকে একসাথে বলে হচ্ছে নিউক্লিয়ন। তো টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে মাস নাম্বার, কিন্তু নিউক্লিয়ন মানে কিন্তু মাস নাম্বার না। নিউক্লিয়ন মানে হচ্ছে নিউট্রন আর প্রোটনকে একসাথে তুমি যেটা বলবে সেটাকেই বলে নিউক্লিয়ন, আর তাদেরকে অ্যাড করলে মাস নাম্বার, একটু টেকনিক্যালি ডিফারেন্ট হয়ে যাবে আর কি। তো এখন ঘটনাটা হচ্ছে যে সাইজ অফ নিউক্লিয়াস যেটা, সেটা কিন্তু প্রপোর্শনাল টু নাম্বার অফ নিউক্লিয়ার। এখন ধর আমি সাইজ অফ নিউক্লিয়াস, তার মানে 4/3 পাই আর অফ নিউক্লিয়াস কিউব, প্রপোর্শনাল টু কি না, প্রপোর্শনাল টু এ। এ হচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ান, যদি অ্যাড করে দিস তাহলে যেটা হবে সেটাই হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার, কারণ n প্লাস পি ইকুয়ালস টু এ, এটা হচ্ছে মাস নাম্বার, মাস নাম্বার। তো সাইজ অফ নিউক্লিয়াস মানে ভলিউম অফ নিউক্লিয়াস, সেটা যদি এর সাথে প্রপোর্শনাল হয় তাহলে এটাই হয়। তাহলে আর এন, আচ্ছা এটা এখানে ক্যাপিটাল আর আছে, তাহলে ক্যাপিটালই দে, ক্যাপিটাল আর ক্যাপিটাল এন আর এন ইজ প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার কি, এ টু দি পাওয়ার 1/3 হয়ে গেল প্রপোর্শনাল। এবারে আর এন ইকুয়ালস টু আমরা একটা আর জিরো এ টু দি পাওয়ার 1/3। এই আর জিরোর ভ্যালুটা যেটা, সেটা হচ্ছে রেডিয়াস আর জিরো, এটা একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। এটাই কি জানিস? এটাই আমি তোকে বলছি, এটাই শুনে রাখ, এটাই হচ্ছে রেডিয়াস অফ প্রোটন, এটা হচ্ছে রেডিয়াস অফ প্রোটন। এই যে নিউট্রনের সাথে যে রিলেশনশিপ আছে, তার মাঝখানে যে আর জিরোটা রয়েছে, এই আর জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়াস অফ প্রোটন। এটা আমি তোকে বললাম, অনেক কোশ্চেনের মধ্যে থাকে রেডিয়াস অফ প্রোটন এখান থেকে বের করতে দেয়, তো সবাই পারে না আর কি, বুঝতে পারে না যে এখানে প্রোটনের কোনো রিলেশনশিপই নেই, নিউট্রন দিয়েই অ্যাকচুয়ালি রিলেশনশিপ আছে। কিন্তু এই যে কনস্ট্যান্টটা যেটা রয়েছে, এই কনস্ট্যান্টটার যা ভ্যালু, সেটাই হচ্ছে প্রোটনের রেডিয়াসের ভ্যালু। খুব ইন্টারেস্টিং ব্যাপার, হাইলি ইন্টারেস্টিং, যে কনস্ট্যান্টটার ভ্যালু অদ্ভুতভাবে সেটা প্রোটনের রেডিয়াসের ভ্যালুর ইকুয়াল হয়ে গেছে। তো যে জিনিসটা আমি বললাম এটা অবশ্যই মনে রাখবি, এবং প্রোটনের ভ্যালু হচ্ছে রেডিয়াসের ভ্যালু 1.33 ইন্টু 10⁻⁻15 মিটার। তো এই জায়গাটা কিন্তু, এগুলো সবই কিন্তু রাদারফোর্ডের ক্যালকুলেশন। কি অ্যামেজিং ব্যাপার! দেখ রাদারফোর্ডের ক্যালকুলেশন, রাদারফোর্ড আমরা বোর্ডসের পড়ি কতটুকু সময় না, বোধহয় হার্ডলি 10 মিনিট সময় লাগে রাদারফোর্ড পড়াতে। কারণ একটাই, যে রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন, সোজা বেরিয়ে চলে যায়, বেঁকে যায়, এদিকে যায়, নিউক্লিয়াস ডিসকভার করেছিলেন, নিউক্লিয়াস বলে একটা জায়গা রয়েছে, ডিসকভার করেছিলেন, দ্যাটস ইট। কিন্তু রাদারফোর্ডের কাজ তুই ভেবে দেখ, নিউক্লিয়াস সম্পর্কে ডিটেলে গেছে, নিউক্লিয়াসের সাইজ কি হবে, নিউক্লিয়াসে আরো আছে, আমি তোকে বলছি, ফালতু কথা বলে লাভ নেই। নিউক্লিয়াসের ডেনসিটি, ডেনসিটি মানে ভাবতে পারবি না তুই ডেনসিটিটা কি ভ্যালু এসছে।
ডেনসিটি ভ্যালু কি এসছে দেখ তুই, 10 টু দি পাওয়ার 1.685। ভ্যালু দেখলে হবে না, ফিল কর। 1.685 ইন্টু 10 টু দি পাওয়ার 14 গ্রাম পার সিসি, মানে কি 1 সিসি নিউক্লিয়াস, তার মাস কত জানিস? পাগল হয়ে যাবি। 1.685 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এটা নিউক্লিয়াস। এবারে শোন, মজার ব্যাপার শোন, কত কথা বলবো আমি তোকে, মজার ব্যাপার শোন। ডেনসিটি অফ নিউক্লিয়াস, এবার তোর মনে হতে পারে, আমি তোকে বলছি যে তোর মনে হতে পারে যে হাইড্রোজেনের নিউক্লিয়াস আর ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ডেনসিটি কি এক? হাইড্রোজেনের নিউক্লিয়াস আর ইউরেনিয়ামের নিউক্লিয়াসের কি ডেনসিটি এক? তোকে যদি এই প্রশ্নটা করে তাহলে তুই কি বলবি আমাকে বল। ডেনসিটি মানে মাস পার ইউনিট ভলিউম, মাস বাই ভলিউম। এখানে লেখা রয়েছে ডেনসিটি অফ নিউক্লিয়াস। আমি তোকে বলছি একটা কথা, যে ডেনসিটি অফ নিউক্লিয়াস এটা লেখা রয়েছে, তো তুই এইটা আমাকে বলতে পারবি যে 1 সিসি নিউক্লিয়াসের মাস হচ্ছে এটা। তো 1 সিসি কোন নিউক্লিয়াস? সেটা কি হাইড্রোজেন, নাকি এটা নাইট্রোজেন, নাকি কার্বন? কারণ নিউক্লিয়াসের মধ্যে, মাইন্ড দ্যাট, একটা জিনিস মনে রাখ, নিউক্লিয়াসের মধ্যে কিন্তু সকলের নিউট্রন প্রোটন এক নেই, নিউট্রন প্রোটন সেম নেই, নিউট্রন প্রোটন আলাদা রয়েছে। মানে মাস নাম্বার সকলের আলাদা, মাসও আলাদা। মাস নাম্বার আলাদা মানে মাসও আলাদা, এই মাসটা কিন্তু আলাদা। তাহলে এটা কি তুই বলতে পারবি যে তার ভ্যালুটা কত হবে? মানে ডেনসিটি, নিউক্লিয়াসের ডেনসিটি মানে কার ডেনসিটি? এই ভ্যালুটা যেটা দিয়েছি কার ডেনসিটি? এটা কি তুই বুঝতে পারছিস আমার কথাটা, প্রশ্নটা বুঝতে পেরেছিস? আচ্ছা, আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি বলতে চাইছি যে, হ্যাঁ কি বলছিস? প্রশ্নটা আরেকবার একটু বলবেন। প্রশ্নটা হচ্ছে যে ডেনসিটি অফ নিউক্লিয়াস হচ্ছে 1.685 ইন্টু 10 টু দি পাওয়ার 14 গ্রাম পার সিসি। এটা এখন নিউক্লিয়াস তো সকলের একরকম নয়। নিউক্লিয়াস, হাইড্রোজেনের নিউক্লিয়াস, নাইট্রোজেনের নিউক্লিয়াস, কি কার্বনের নিউক্লিয়াস, কি ইউরেনিয়ামের নিউক্লিয়াস, সব নিউক্লিয়াস কি একই রকমের? হ্যাঁ না না। নিউক্লিয়াস মানে কোন জায়গাটা? যেখানে নিউট্রন আর প্রোটন থাকে সেই জায়গাটা তো নিউক্লিয়াস। যেখানে নিউট্রন প্রোটন থাকে সেই জায়গাটা নিউক্লিয়াস কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। তার মাস কি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ইউরেনিয়াম, সকলের কি মাস এক না আলাদা? আলাদা। আলাদা। সকলের ডেনসিটি এক না আলাদা? আলাদা। 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 আচ্ছা, বাজে কথা। তাহলে এখানে লেখা থাকতো যে ডেনসিটি অফ নিউক্লিয়াস অফ ইউরেনিয়াম অফ হাইড্রোজেন, এরকম কিছু লেখা নেই। এটা লেখা আছে ডেনসিটি অফ নিউক্লিয়াস। এবারে আমি তোকে বলি, সে হাইড্রোজেনের নিউক্লিয়াস হোক আর যে কারোর নিউক্লিয়াস হোক, সকলের নিউক্লিয়াসের কিন্তু একই, প্রত্যেকের নিউক্লিয়াসের ডেনসিটি এক, সেম। নিউক্লিয়াসের ডেনসিটির কিন্তু কোনো পার্থক্য হবে না, নিউক্লিয়াসের ডেনসিটির কোনো ডিফারেন্স নেই। নিউক্লিয়াস একই হবে, তার ডেনসিটি প্রত্যেকের সমান হবে। কেন হবে আমি তোকে বলছি। দেখ, ডেনসিটি অফ দ্য নিউক্লিয়াস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? না, জেড যদি ইনক্রিজ করে, জেড মানে কি? জেড মানে প্রোটন নাম্বার, হাইড্রোজেনের প্রোটন, হিলিয়াম, নিয়ন, আর্গন, এর ইনক্রিজ করবে। জেড ইনক্রিজ করা মানে জেড মানে হচ্ছে প্রোটন নাম্বার, এ মানে কি? মাস নাম্বার। ভলিউম, এ যদি ইনক্রিজ করে তাহলে তো ভলিউমও ইনক্রিজ করে। ভলিউম অফ দ্য নিউক্লিয়াস সেটাও তো ইনক্রিজ করবে, দুটোই তো ইনক্রিজ করবে। এ দেখ, আমি তোকে বোঝাচ্ছি। দেখ, ডি ইকুয়ালস টু কি? মাস পার ইউনিট ভলিউম। মাস মানে কি? মাস মানে হচ্ছে, দেখ, যে আমি তোকে আগেই বলেছি, দেখ
আচ্ছা, মাস মানে কি? হ্যাঁ, মাস মানে কি না এক একটা প্রোটন বা নিউট্রনের মাস কত? 1.66 ইন্টু 10⁻⁻14 এত গ্রাম। প্রোটন বা নিউট্রনের মাস মোটামুটি একই, কাছাকাছি। তাহলে মাস যদি তুই বসাস তাহলে মাস হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻14 ইন্টু এ। এ মানে কতগুলো আছে নিউট্রন প্রোটন ইন্টু এ। আচ্ছা, ভলিউম কি হবে? ভলিউম হবে 4/3 পাই আর নিউক্লিয়াসের ভলিউম মানে কত? আর এন তার হোল কিউব। নিউক্লিয়াসের ভলিউম মানে কত? 4/3 পাই আর এন তার হোল কিউব। এবারে দেখ আর এন মানে কি, আর এন মানেটা কি দেখ। আর এন মানে কি? আর এন মানে এটা, আর এন মানে হচ্ছে R0 ইন্টু a⁻1/3। তার মানে আর এন কিউব মানে কি? কিউব মানে হচ্ছে R0 কিউব ইন্টু এ। তাহলে এখানে দেখ যে নিচে R0 কিউব ইন্টু এ বসিয়েছি। এবার দেখ এই এ আর এ বাদ হয়ে গেল। বুঝলি কি বুঝলি না? বুঝতে পেরেছিস না বুঝতে পারিসনি? বুঝেছি স্যার। আবার বলছি, না বুঝতে পারলে আমাকে বলবি। সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের যে ডেনসিটি সেটা হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাস কত না ওখানে ধর এ নাম্বার প্রোটন বা নিউট্রন মিলিয়ে টোটাল এটা রয়েছে। তো এক একটা প্রোটন নিউট্রনের মাস কত? 1.66 ইন্টু 10⁻⁻24 এত গ্রাম। ভলিউম কত? এই ভলিউমটা মানে কার ভলিউম? এটা কার ডেনসিটি? এটা নিউক্লিয়াসের ডেনসিটি। এটা কার ভলিউম? এটা নিউক্লিয়াসের ভলিউম। নিউক্লিয়াসের রেডিয়াস কত? আর এন। তাহলে এর ভলিউম কত হবে? 4/3 পাই আর এন তার কিউব। কিন্তু আর এন রেডিয়াস অফ নিউক্লিয়াস সেটা কি না সেটা হচ্ছে R0 ইন্টু a⁻1/3 এটা। তাহলে তুই যদি উপরে লিখিস 1.66 ইন্টু 10⁻⁻24 ইন্টু এ, আর নিচে যদি তুই আর এন কিউব আছে আর এন তার কিউব লিখে দিলি, তাহলে তার বদলে লিখবি যে R0 কিউব ইন্টু একে কিউব করলে কি হবে? এ হবে। তাহলে R0 কিউব আর 4/3 পাই ছিল ইন্টু এ। এই এ বাদ হয়ে গেল। তাহলে কি পড়ে রইলে? R0 কনস্ট্যান্ট, 4/3 পাই এগুলো সব কনস্ট্যান্ট, 1.66 এগুলো সবই কনস্ট্যান্ট। তাহলে এর উপরে তো ডিপেন্ডেন্ট হলো না, মানে মাস নাম্বারের উপরে তো ডিপেন্ডেন্ট হলো না। তাহলে হাইড্রোজেনের সাথে হিলিয়ামের পার্থক্যটা কোন জায়গায়? মাস নাম্বারের সাথেই পার্থক্য রয়েছে। বাকি তো এখানে যে কোয়ান্টিটি গুলো আছে সেই কোয়ান্টিটি গুলো তো সবসময় একই হবে। এই কোয়ান্টিটি গুলোর তো কোনো পার্থক্য হচ্ছে না। তাহলে কি না মাসটা বাড়ছে, ভলিউমটা এখানে এক্স্যাক্টলি লিখে দিয়েছে আমি, ভালো করে দেখ। এইখানে দেখ যখন জেড বাড়ছে এ বাড়ছে ভলিউম বাড়ছে। এ বাড়া মানে মাস বাড়া। মাস যদি বাড়ে ভলিউমও অটোমেটিক্যালি বাড়ছে, রেশিওটা ঠিকঠাক থেকে যাচ্ছে। সেই জন্য ডেনসিটি এটা সবসময় একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন সকলেরই ডেনসিটির ভ্যালু হচ্ছে এটাই 1.685 ইন্টু 10⁻14। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সকলের? হ্যাঁ স্যার। ডেনসিটি কনস্ট্যান্ট, ডেনসিটি চেঞ্জ হবে না। এবং ডেনসিটির মারাত্মক ভ্যালু দেখ, এক সিসি মানে হচ্ছে এত গ্রাম। একটা কথা এক জায়গায় পড়েছিলাম যে পৃথিবীর কোনো কন্টেনার নেই, পৃথিবীতে কোনো এরকম কন্টেনার নেই যেটা 1 সিসি নিউক্লিয়াসকে রাখতে পারে। মানে এতটা ভারী 1 সিসি নিউক্লিয়াস মানে কত ছোট জায়গার মধ্যে। তাহলে তার গ্র্যাভিটেশনাল ফোর্স কত বেশি হবে, তার ভ্যালু কত? 10⁻14। এটা ইমাজিন করতে পারছিস না যে 1 সিসির ওয়েট কত গ্রাম হয়ে গেল। দেখ 10⁻14। এই জন্যই বলা হচ্ছে, তার মানে ডেনসিটি কত বেশি ভেবে দেখ, ডেনসিটি কত বেশি। হ্যাঁ, ডেনসিটি কত বেশি মানে মাস কত বেশি, 1 সিসির মাস কত বেশি, এটা বোঝার দরকার।
অল দিস ক্যালকুলেশনস আর ডান বাই রাদারফোর্ড। রাদারফোর্ড কিন্তু এই ক্যালকুলেশনগুলো করেছিলেন। আমরা আগে চলে যাচ্ছি। রাদারফোর্ড মডেলে পরিষ্কার বক্তব্য যে অনেক জায়গা ফাঁকা থাকবে এবং এগুলো বাইরের দিকে ফোর্স অফ অ্যাট্রাকশন ইনওয়ার্ড থাকবে। মডেলটা কিন্তু খুবই সাধারণ টাইপের মডেল, এরকম সেরকম কিছু মডেলের মধ্যে নেই। এবং ড্রব্যাকস নিয়েও আমি বিশেষ কিছু বলতে চাই না। ড্রব্যাকস নিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থিওরি আমি পড়াচ্ছি, সেই থিওরি পড়ালে অটোমেটিক্যালি তুই নিজে ড্রব্যাকসগুলো বুঝতে পেরে যাবি। এখানে কিছু কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলো কিন্তু তুই সহজেই তুই পড়তে পারবি, কিন্তু পড়বি না, বাদ দেওয়া যাবে না, কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। আইসোটোপ সেটা কাকে বলে এবং আইসোটোপের এক্সাম্পল কয়েকটা। গোল্ডের আর ফ্লুরিনের আইসোটোপ নেই। গোল্ড আর fluorine has no isotope, no isotope, and tin has maximum isotope. টিনের আইসোটোপ সব থেকে বেশি, কতগুলো না 12টা। দিস ইজ ইনফরমেশন, কিপ ইন মাইন্ড। টিনের 12টা আছে, গোল্ডের কোনো আইসোটোপ নেই, ফ্লুরিনের আইসোটোপ নেই। এদের এখনো পর্যন্ত আইসোলেটেড নয়, আইসোলেট করা যায়নি। আগে যাচ্ছি। আইসোবার কাকে বলে? অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট হ্যাভিং সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। অবশ্যই খুঁজে বের করতে দেয়, এরকম ধরনের এমসিকিউতে কোশ্চেন দেয়। আইসোবারস হ্যাভ সেম ফিজিক্যাল প্রপার্টিজ হুইচ ইজ রিলেটেড টু, লেখা নেই, এখানে মাস হবে, মাসের উপরে ডিপেন্ডেন্ট, তো সেই জন্য সেম ডিফারেন্ট মাস নাম্বার, কিন্তু এই সেম মাস নাম্বার কিন্তু সেম মাস নাম্বার বা ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, সেই জন্য মাসটা সেম হওয়ার জন্য ফিজিক্যাল প্রপার্টিটা কিন্তু সেম হবে। কিন্তু আইসোটোপ বলে ফিজিক্যাল প্রপার্টিটা কিন্তু ডিফারেন্ট হবে, কেমিক্যাল প্রপার্টিটা সেম হবে। এগুলো কিন্তু খেয়াল রাখবি যে বিষয়গুলো। আইসোটোন, টোন নিউটন, তো সেম নিউটন, তো আইসোটোন ওখানে নিউটন, এরকম ভাবে আর কি ব্যাপারটা মনে রাখতে পারিস। আমি এইভাবে মনে রেখেছি আর কি। তো ডিফারেন্ট কেমিক্যাল ফিজিক্যাল প্রপার্টি সব, কার ক্ষেত্রে কেমিক্যাল প্রপার্টি এক হবে, কার ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টি আলাদা হবে, কেমিক্যাল প্রপার্টি ফিজিক্যাল প্রপার্টি সেম হবে। দিস আর দ্য ইম্পর্টেন্ট থিংস ইউ হ্যাভ টু রিমেম্বার। তো আইসোটোন তাদেরকে বলে। আইসোটোনের কিছু কিছু এক্সাম্পল আমি দিয়েছি, পরীক্ষার সময় এরকম কয়েকটা পেয়ার দিয়ে জিজ্ঞাসা করে যে তুমি এর মধ্যে থেকে আইসোটোনটা বের করো, তো গুলিয়ে যায় মানুষের, কিন্তু সেগুলো আমি এক জায়গায় থাকলে সুবিধা হবে। এখানে আইসোটোন কয়েকটা রয়েছে। আইসো ইলেকট্রনিক খুবই দেয় পরীক্ষায়, যে আইসো ইলেকট্রনিকে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকবে, এরকম যেরকম সকলেরই কিন্তু 10টা ইলেকট্রন আছে, বা এদের সকলেরই 10টা আছে, বা কম্পাউন্ডও হতে পারে, কম্পাউন্ডও হয়ে দেখবি সকলেরই একই সংখ্যক, নাইট্রোজেনের 7টা 10টা আছে, এরকম 10টা আছে, এরকম আর কি। কম্পাউন্ডও হতে পারে কন্টেনিং সেম নাম্বার অফ ইলেকট্রন, যাদের একই নাম্বার অফ ইলেকট্রন থাকবে। সে আয়ন হতে পারে, নিউট্রাল মলিকিউল হতে পারে, অ্যাটম হতে পারে, যা খুশি হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকবে। আইসোস্টার, এটাই আইসোস্টার, এটা দেখ, আইসোস্টারস আর দ্য স্পিসিস হ্যাভিং সেম নাম্বার অফ ইলেকট্রনস অ্যাজ ওয়েল অ্যাজ সেম নাম্বার অফ অ্যাটম। অ্যাটমের নাম্বারও সেম হবে, ইলেকট্রনের নাম্বারও সেম হবে। সেম নাম্বার অফ অ্যাটম, সেম নাম্বার অফ ইলেকট্রন, ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাটমের নাম্বারও সেম হবে। তো দেখ CH4 আর NH4 প্লাস, তাহলে কতগুলো করে অ্যাটম আছে? অ্যাটম আছে এখানে 5টা করে, ইলেকট্রন আছে কটা করে? না কার্বনে 6টা আর 4টে 10টা ইলেকট্রন আছে, এটা 10টা, ওটাতে নাইট্রোজেনের 7টা, 4টে 11টা, একটা প্লাস হয়ে গেছে, তার মানে ওতেও 10টা হয়ে গেছে। তো এরকম করে আইসোস্টার। কিন্তু একটা জিনিস মনে রাখবি, অল দ্য আইসোস্টারস আর আইসো ইলেকট্রনিক। কেন? আইসোস্টার মানে তো তাদের সেম নাম্বার অফ অ্যাটমও থাকবে, সেম নাম্বার অফ ইলেকট্রনও থাকবে, তাহলে সেম নাম্বার অফ ইলেকট্রন তো অবশ্যই থাকবে, তাহলে এরা আইসো ইলেকট্রনিকও হবে। আইসোস্টার যারা, তারা আইসো ইলেকট্রনিক হবে। কিন্তু আইসো ইলেকট্রনিক হলে আইসোস্টার হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ আইসো ইলেকট্রনিক হলে আইসোস্টার হতে গেলে সেম নাম্বার অফ অ্যাটম থাকতে হবে। সেটা নাও হতে পারে বা হতেও পারে, জানি না।
আমি একটাই কথা বলবো যে আইসোস্টার, অল দ্য আইসোস্টারস আর আইসো ইলেকট্রনিক, বাট অল দ্য আইসো ইলেকট্রনিক আর নট আইসোস্টার। আইসো ইলেকট্রনিক গুলো যে আইসোস্টার হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু আইসোস্টার গুলো আইসো ইলেকট্রনিক হবে এটা কিন্তু অবশ্যই, এটা কিন্তু কিপ ইন মাইন্ড, এটা কিন্তু রাখবি, কারণ এটা মাল্টিপল চয়েসের যে কোশ্চেনটা মাল্টিপল স্টেটমেন্ট তার মধ্যে থাকে, মাল্টিপল স্টেটমেন্টের মধ্যে আমি দেখেছি এই ধরনের কথা। আইসোমর্ফস, আইসোমর্ফস মানে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড কিন্তু তাদের ক্রিস্টালাইন স্ট্রাকচার কিন্তু সেম। ফেরাস সালফেট 7H2, কপার সালফেট 7H2, এদের কিন্তু কপার সালফেট 5H2, এদের কিন্তু একই রকমের স্ট্রাকচার। যদি দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু একই রকমের স্ট্রাকচার হয় তাদেরকে বলে আইসোমর্ফস, তাদেরকে বলে। আইসো দিয়ে যত কিছু সব এক জায়গায় দিস। আইসোডায়াফার, আইসোডায়াফার, আইসোডায়াফার মানে কি? মানে হচ্ছে যে হ্যাভিং সেম আইসোটোপিক, অ্যাকচুয়ালি সেম আইসোটোপিক, একে বলে আইসোটোপিক এক্সেস, আইসোটোপিক নাম্বার নয়, আইসোটোপিক এক্সেস। আইসোটোপিক এক্সেস মানে কি? আইসোটোপিক এক্সেস মানে নিউট্রন মাইনাস প্রোটন নাম্বারটা সেম হবে। ধর আমি ধর একটা এক্সাম্পল নিলাম, ধর সোডিয়াম 1123 এটা, আর লিথিয়াম ধর 37। তাহলে এখানে সোডিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা না 11টা, আর নিউট্রন কটা 12টা, তাহলে নিউট্রন মাইনাস প্রোটন কত হলো 1। আচ্ছা, লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন কটা না 3টে, নিউট্রন কটা 4টে, তাহলে নিউট্রন মাইনাস প্রোটন হলো 1টা। তার মানে এইটা আর এইটা হয়ে গেল কি? আইসোডায়াফার। আইসোডায়াফার মানে হচ্ছে ডিসফার না ডায়াফার, একটু তাড়াতাড়ি লিখতে গিয়ে সবাই। তো আইসোডায়াফার মানে হচ্ছে সেম আইসোটোপিক এক্সেস। আইসোটোপিক এক্সেস, আইসোটোপিক এক্সেস বলে। তো মাস নাম্বার থেকে 2 ইন্টু প্রোটন নাম্বার মাইনাস করলে 1 হবে, মাস নাম্বার থেকে 2 ইন্টু 2 হবে, একই হতে হবে, একই হতে হবে। মাস নাম্বার মাইনাস 2 ইন্টু প্রোটন নাম্বার বা নিউটন নাম্বার মাইনাস প্রোটন নাম্বার, যা খুশি যে কোনো একটা করলে যদি একই হয়, ভ্যালুটা যদি সেম হয়, তাহলে তাকে বলে কি না আইসোডায়াফার। আইসোডায়াফারটা কিন্তু আইডেন্টিফাই করতে দেয়, ইম্পর্টেন্ট। আইসোডায়াফারটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট আইসোডায়াফারটা। এগুলো কিন্তু মাথায় রাখবি। আমি জানি যে তোরা পড়াশোনা করছিস এবং করবিও, হ্যাঁ, আমি তোদের সাথে আছি। হ্যাঁ, শুধু ফিজিক্স আর বায়োলজি এই দুটো তৈরি করার জন্য চেষ্টা করবি, লড়িয়ে দিবি নিজেকে, তাহলেই কিন্তু ডাক্তার হয়ে যাবি, কোনো অসুবিধা নেই, ডাক্তার হয়ে যাবি, কোনো চাপ নেই। ফিজিক্স কিন্তু খুব ডিটারমিনিং ফ্যাক্টর, আমি বারবার বলেছি। বায়োলজি কিন্তু হয়ে যাবে, বায়োলজি কোশ্চেনের লেভেলটা আমি যা শুনেছি, আমার যা আর কি এক্সপিরিয়েন্স, তাতে বায়োলজি কোশ্চেন কিন্তু এমন হয় না যে খুবই চাপ হয় স্টুডেন্টদের, কিন্তু ফিজিক্সটা চাপ হতে পারে, কেমিস্ট্রিটাও চাপ হয়, কিন্তু কেমিস্ট্রিটা আমি কোশ্চেন ভালো করে স্টাডি করেছি, কোনো চাপ হবে না। আমি একদম তোকে গ্যারেন্টি দিচ্ছি যে তুই পরীক্ষা দিয়ে এসে আমাকে বলবি যে স্যার কোনো অসুবিধা হয়নি। কিন্তু ফিজিক্সটা কিন্তু ডিটারমিনিং ফ্যাক্টর, কারণ তুই শুধু কেমিস্ট্রি দিয়ে বা বায়োলজি দিয়ে কিন্তু চান্স পাবি না, তোকে কিন্তু ফিজিক্সটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে হবে। এমন যেন না হয় যে তুই অন্য সাবজেক্টের জন্য আমার সাবজেক্টের খাটনিটা বেকার গেল, এটা হলে কিন্তু আমার কষ্ট লাগবে, দুঃখ লাগবে। এটা কোনোদিনই যেন না হয়, অন্য সাবজেক্টেও কিন্তু তোমাকে ইকুয়াল আর কি এফার্টটা দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল এফার্টটা দিতে হবে। যারা 22তে পরীক্ষা দেবে তাদের হাতে সময় আছে, কিন্তু ফুল এফার্ট দিতে হবে। ফিজিক্সের এফার্টটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি, কারণ এবারেও নিটেতে কিন্তু ফিজিক্সেই কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু খারাপ করেছে, এরকম খবর আসছে আস্তে আস্তে, যা খবরাখবর পাচ্ছি তাতে তারা কিন্তু কেমিস্ট্রি ভালো করলেও বায়োলজি ভালো করলেও ফিজিক্সের জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে। তো ফিজিক্সটা কিন্তু চেষ্টা কর যে যতটা সম্ভব ফিজিক্সটাকে ঠিকঠাক রাখা যায়। নিশ্চয়ই ফিজিক্সটা পড়ছিস ভালো করে। আমাকে অবশ্য অনেকে ফিজিক্সের টিচারে খোঁজ করছে, আমিও তাই আর কি, একই রকমের আমার অবস্থা, যে আমিও ঠিক নিট পুরো পড়াবে, একদম নিট ধরে পড়াবে, নিটে কোশ্চেন আসবে যেরকম সেটা ধরে পড়াবে, এরকম কিন্তু টিচার
আমি ঠিক কথা বলে ঠিক আমি খুব একটা স্যাটিসফাইড হচ্ছি না বলে আমি কাউকে সেই টিচার দিতে পারছি না। কিন্তু একটা এরকম টিচার দরকার যে একদম পুরো নিটের যেরকম কোশ্চেন আসে সেই ধরে চ্যাপ্টারগুলোকে পড়াবে। সবাই বোর্ডসেই পড়িয়ে দিচ্ছে, বোর্ডসের মতো করে পড়িয়ে দিচ্ছে, কিন্তু ওটা ওটা ঠিক হবে না। ওই বোর্ডসের মতো করে পড়ে দিলে হবে না। একদমই কোশ্চেনের সাথে কোনো মিল নেই, কোনো কোশ্চেনের সাথে কোনো সম্পর্কই নেই। আর ডাব্লিউবি যেইতে যে ফিজিক্সের কোশ্চেন আসে ওই কোশ্চেনের সাথে কোনো মিল নেই। ওই কোশ্চেন যদি দেখিস তাহলে বেকার হবে, মানে আরো অনেক টাফ কোশ্চেন। যাকে নিউক্লিয়ার আইসোমার আর দ্য atoms of radioactive elements have same atomic number and mass number but different radioactive property. This is important, different radioactive property. Radioactive property different মানে কি? মানে হচ্ছে তাদের এই হাফ লাইফ পিরিয়ড, তাদের যে আলফা পার্টিকেল বিটা পার্টিকেল যে ডিসইন্টিগ্রেশন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট। তাদের নিউট্রন প্রোটনের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়। তো কারোর হাফ লাইফ পিরিয়ড হয়তো 2.57, কারোর হাফ লাইফ পিরিয়ড হয়তো 2 বছর, এমনটা হতে পারে। সেগুলোকে বলে নিউক্লিয়ার আইসোমার। তো নিউক্লিয়ার আইসোমার সম্পর্কে আমি তোকে পরে আলাদা করে আমি একটা পড়াই, নিউক্লিয়ার কেমিস্ট্রি বলে একটা পার্ট পড়াই, কিছু কিছু এক্সট্রা জিনিস পড়াতে হয়। তো সেখানে আমরা ওই জিনিসগুলো আমি তোকে বলবো যে কি করে চেনা যায়, কি করে বোঝা যায়। ইউরেনিয়াম X2, ইউরেনিয়াম Z, তুই এরকম ভাবে দুটো লিখে দিয়েছি, বাট এটা খুব একটা কাজে লাগবে না। এটা তুই আইডেন্টিফাই করতে পারবি না। ইউরেনিয়াম নামটা এক দেখে তুই নিউক্লিয়ার আইসোমার হবে এটা বলে দিতে পারবি না সবসময়। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কয়েকটা মানে ম্যাথামেটিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেটা নিশ্চয়ই আমি বলবো পরে। আচ্ছা, এতক্ষণ বাদে আমরা চলে এলাম, কিন্তু আমরা এই সমস্ত পড়ে এবারে আজকের যে আর একটা টপিক, আমাদের লাস্ট যে টপিকটা যেটা পড়ার কথা সেটাতে চলে এলাম। যদিও আমাদের হাতে টাইম কম আছে, কিন্তু তবুও আমি তোকে বলছি, তুই আমার কথাটা ভালো করে শোন। এই জায়গাটায় অর্ধেক স্টুডেন্টই কিছু বোঝে না। আমি একটা জিআইএফ ইউজ করেছি, আমি চেষ্টা তোকে করব যে 100% জিনিসটা বোঝাতে, যে ব্যাপারটা কি হয়। এখন প্রথম কথা হচ্ছে যে এনার্জি কি। এই এনার্জি বা এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি। এনার্জি বলে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ ওয়ান টাইপ অফ এনার্জি। সেই জন্য এনার্জি কি বলার চাইতে আমাকে পুরোপুরি আমি পিন পয়েন্টে চলে আসছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যাপারটা কি। তুই একটা জিফ দেখতে পাচ্ছিস, এই জিফে ব্লু কালারের একটা তুই ওয়েভ দেখতে পাচ্ছিস, একটা রেড কালারের একটা ওয়েভ দেখতে পাচ্ছিস। আমি তোকে আমার ভাষায় বলছি, একটা সাপের মতো যাচ্ছে আর একটা ধর আর্থ ওয়ার্মের মতো যাচ্ছে, এরকম এরকম করে যাচ্ছে। আমার হাতের দিকে তাকা, একটা এরকম এরকম করে যাচ্ছে যেটা রেড, যেটা রেডেতে যেটা এইভাবে এইভাবে যাচ্ছে, আর আরেকটা হচ্ছে আর্থ ওয়ার্মের মতো এরকম পারপেন্ডিকুলার যাচ্ছে, এরকম পারপেন্ডিকুলার। আর্থ ওয়ার্ম কিরকম ভাবে যায়, এরকম এরকম করে যায়, তো এরকম ভাবে যাচ্ছে, কেঁচোর মতো যাচ্ছে, আর একটা সাপের মতো যাচ্ছে। কোনটা কি না, ব্লু কালারের যেটা আছে, ব্লুটা যেটা, সেটা হচ্ছে কি না, আমি তোকে বলে দিই যে ব্লু কালারের যেটা এখানে আছে সেটা হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ড, আর যেটা রেড আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তোর নামেতেই রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, মানে তার ইলেকট্রিক কম্পোনেন্ট, ইলেকট্রিক ফিল্ড থাকবে ওর মধ্যে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তার একটা মুভমেন্টে থাকবে। এবং এই ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কি হবে না, যে ডাইরেকশন, দেখ ডাইরেকশন অফ ওয়েভ এখানে লেখা রয়েছে, নিচের দিকে দেখ লেখা রয়েছে লাল দিয়ে ডাইরেকশন অফ ওয়েভ। তো এটা একটা লাইট ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মানে একটা লাইট যাচ্ছে, তার ওয়েভটার দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কি না ম্যাগনেটিক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ইলেকট্রিক কম্পোনেন্ট। ইলেকট্রিক কম্পোনেন্টটা সবসময় যেভাবে মুভ করে, দেখ এরকম ভাবে তার মুভ করছে, এইভাবে মুভ করছে, এর পারপেন্ডিকুলার থাকবে, এর পারপেন্ডিকুলার, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা এর একই প্লেনে থাকবে, সেম প্লেনে যদি থাকে, তাহলে তাকে বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
সেটা যত লাইটের যত রকমের রেডিয়েশন আছে সবগুলোই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে কি? ভিজিবল লাইট, ইনফ্রারেড, গামা রেড, মাইক্রোওয়েভ, কসমিক রে, এক্স রে, যত এরকম তুই ভিজিবল রেঞ্জ বা ভিজিবল রেঞ্জের বাইরে সব লাইট ওয়েভই একই রকম মেকানিজম, এইভাবেই থাকে, এইভাবেই যেতে থাকে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটো এরকম একে অপরের পারপেন্ডিকুলারলি যায়, এবং ইলেকট্রিক ফিল্ডটা যে ডাইরেকশন অফ প্রপাগেশন তার সাথে কি হয় না, তার সাথে পারপেন্ডিকুলারলি থাকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা সেম প্লেনে থাকে। এসব কথা আমি তোকে বলছি, তার কারণটা হচ্ছে সব কথা কাজে লাগবে, কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোকে লাগবে কাজে। কোশ্চেনের অ্যান্সার এসব ছাড়া, এই মানে আইডিয়া ছাড়া তুই করতে পারবি না। তো লাইট এরকম করে যাচ্ছে, এটা ওয়েভের মতো আমি দেখালাম, আমি তোকে পরে বলছি, আজকে যতটা সময় পাচ্ছি বলছি, আবার আমি তোকে বলবো। আমি সিলেবাসের কোনো কাটছাট করব না, সময় কম বা বেশির জন্য সিলেবাসের প্রয়োজন হলে আমি টাইম বেশি দেব, আমি ডেট বেশি, উইকে বেশি টাইম পড়িয়ে দেবো, কিন্তু আমি ওটা পারবো না যে এইসব জায়গা থেকে কোশ্চেন আসে কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার দুদিনের মধ্যে কমপ্লিট করে দেব, এরকম আমি করতে পারবো না। তাতে যা হবে দেখা যাবে, কিন্তু আমি ওই জিনিসগুলো করতে পারি না, কখনো সিলেবাসের কোনো কাটছাট আমি করতে পারি না, আমি করবো না, সেটা নিয়ে তুই নিশ্চিন্ত থাকতে পারিস। এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা কিন্তু এর ভেলোসিটি কি না, লাইটের ভেলোসিটি, অবভিয়াসলি লাইটের ভেলোসিটি, কারণ এটা তো ওয়ান টাইপ অফ লাইট ওয়েভ, লাইটের ভেলোসিটি। এবং এটা কি না, মিডিয়াম ছাড়াই প্রপাগেট করতে পারে, এর জন্য কোনো মিডিয়ামের দরকার নেই। লাইটের এক জায়গা থেকে আরেক জায়গায় লাইট ওয়েভ যাওয়ার জন্য কিন্তু কোনো মিডিয়ামের দরকার নেই, মিডিয়াম ছাড়াই যেতে পারে। না হলে সান রেডিয়েশন আর্থে এসে পৌঁছতো না, মাঝখানে অনেক জায়গাতেই অ্যাটমসফিয়ার নেই। সাউন্ডের জন্য মিডিয়াম দরকার লাগে, সাউন্ডেতে মিডিয়াম দরকার লাগে, কিন্তু লাইটের জন্য কোনো মিডিয়াম দরকার লাগে না। এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো আমার বলার দরকার নেই। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা কিন্তু এই প্রপার্টি দিয়ে ক্যারেক্টারাইজ হয়: ওয়েভ লেন্থ, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, অ্যামপ্লিটিউড, টাইম পিরিয়ড। জানিস খুব তাড়াতাড়ি যাব, কিন্তু কয়েকটা বেসিক কথাবার্তা আমি তোকে বুঝিয়ে দিয়েই তবেই যাব। তো ওয়েভ লেন্থ, ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি কয়েকটা জায়গায় কিন্তু আমাদের খুব লাগবে, যেরকম ফ্রিকোয়েন্সি, যেরকম ওয়েভ নাম্বার, এই ব্যাপারগুলো জায়গাগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে খুব লাগবে বলে আমরা যাই। কিন্তু এগুলো তুই নিচু ক্লাসেও পড়েছিস, কিন্তু ছোটখাটো ব্যাপার এখান থেকে কোশ্চেন দেয়। আমি তোকে দেখাচ্ছি যে ওয়েভ লেন্থ বলতে কি বোঝায় না, ওয়েভ লেন্থ হচ্ছে দুটো কনজিকিউটিভ ক্রেস্ট বা ট্রাফ, তার মধ্যে ডিস্টেন্স, ক্রেস্টের মধ্যে ডিস্টেন্স এটা, বা ট্রাফের মধ্যে ডিস্টেন্স, এইখানের সাথে এইখানের মধ্যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কিসে এক্সপ্রেস করা হয়? ইউনিট, পিকোমিটার, মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, এই ইউনিটগুলো খেয়াল রাখবি। সেন্টিমিটার, মিটার ছাড়, ওসব দিয়ে থাকবে না। পিকোমিটার, মাইক্রোমিটার, অ্যাংস্ট্রম, এইসব দিয়েই থাকবে, একে বলে ওয়েভ লেন্থ, ল্যামডা। ঠিক আছে, চলো আগে, তারপরে দেখি যে এখানে, আচ্ছা দেখ, যে এবারে আমি তোকে যেটা বলবো সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখ, নাম্বার অফ ওয়েভস পাসিং থ্রু এ পয়েন্ট পার সেকেন্ড। দেখ এইটা একটা পয়েন্ট তুই নিয়েছিস, এইটা একটা পয়েন্ট, তো এটা দিয়ে ধর এটাকে বললাম নিউ1 ফ্রিকোয়েন্সি, এটাকে বললাম নিউ2, তাহলে কতগুলো ওয়েভ, নাম্বার অফ ওয়েভ পাস করছে এই পয়েন্টটা দিয়ে। ধর এই পয়েন্টটা ধর এক্স বলে একটা পয়েন্ট আছে, তো কার ক্ষেত্রে বেশি ওয়েভ পাস করছে দেখ, তুই বুঝতেই পারছিস যে নিচেরটা ব্লুটা বেশি ওয়েভ পাস করছে, তুই বলবি নিউ2 গ্রেটার দ্যান নিউ1। কিন্তু দেখ ওয়েভ লেন্থ কার বেশি? ওয়েভ লেন্থ উপরেরটার বেশি, তাহলে এটাকে যদি তুই λ1 বলিস, এটাকে তাহলে λ2 বলবি। তার মানে এখানে কিন্তু λ1 গ্রেটার দ্যান λ2, কিন্তু
নিউ টু গ্রেটার দ্যান নিউ ওয়ান। কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমি তোকে ডেফিনেশন পড়াবো না, আমি তোকে ব্যাপারটার বোঝাবো যাতে করে সব জায়গায় তুই ইউজ করতে পারিস। ল্যামডার সাথে কিন্তু ফ্রিকোয়েন্সি ইনভার্সলি রিলেটেড। যত ওয়েভলেন্থ বেশি হবে তত লেস নাম্বার অফ ওয়েভ একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পাস, নাম্বার অফ ওয়েভস পাসিং থ্রু এ পয়েন্ট পার সেকেন্ড। তাহলে যার ওয়েভলেন্থ বড় তার তো কম নাম্বার ওয়েভ পাস করবে। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থের কিন্তু ইনভার্স রিলেশনশিপ। তার মানে আমি লিখতে পারি ল্যামডা ওয়ান নিউ ওয়ান ইকুয়ালস টু ল্যামডা টু নিউ টু। যদি তুই ল্যামডার সাথে নিউ এর গ্রাফ করিস তাহলে রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা টাইপের গ্রাফ হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা টাইপের গ্রাফ হবে। কারণ এটা ইনভার্সলি বসার ল্যামডা ওয়ান নিউ ওয়ান ইকুয়ালস টু ল্যামডা টু নিউ টু, এই রিলেশনশিপ হচ্ছে। এটা পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টুর মতো। ল্যামডার সাথে নিউ এর কার্ভের রিলেশনশিপটাতে কার্ভের নেচার কেমন হবে নিটে দিয়েছিল, নিটে এই প্রশ্ন পড়েছিল, অনেকেই বুঝতে পারেনি কোশ্চেনটার মানে কি। সেই জন্যে তুই কিন্তু খেয়াল রাখবি। আমি তোকে দেখাচ্ছি কয়েকটা, এটাকে মুছে দিই এখান থেকে, আর নাহলে ওটা দেখতে পাবি না। যে এটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটা মিডিয়াম ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি। যত ওয়েভলেন্থ কম হবে, ওয়েভলেন্থ as wavelength decreases frequency increases, ওয়েভলেন্থের সাথে ফ্রিকোয়েন্সি ইনভার্সলি কোরিলেটেড। ব্ল্যাক বডি রেডিয়েশন পড়বি, কাজে লেগে যাবে সব। ফ্রিকোয়েন্সি এর ইউনিট কি? সাইকেলস পার সেকেন্ড, হার্টজ এর ইউনিট। তো লো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ওয়েভলেন্থ বড় ওয়েভলেন্থ, তার ফ্রিকোয়েন্সি কম। রেড লাইট তার ওয়েভলেন্থ বড় মানে লো ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ বড় মানে কম ফ্রিকোয়েন্সি, আমাদের ক্ষতিকারক নয়। আল্ট্রাভায়োলেট লাইট তার ওয়েভলেন্থ ছোট মানে তার ফ্রিকোয়েন্সি হাই মানে ও পেনিট্রেট করে যাবে সহজে। যার ওয়েভলেন্থ ছোট, ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি, সে আমার বডি সেলটিকে ড্যামেজ করতে পারবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাম্বার অফ ওয়েভস পাসিং থ্রু এ পয়েন্ট পার সেকেন্ড। চল আগে চল। তাহলে ওয়েভলেন্থ ইনক্রিজেস, ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস, সব কথা লিখে দিয়েছি। স্পিড অর ভেলোসিটি অফ লাইট, স্পিড হচ্ছে সেটা কি ল্যামডা, তাহলে ল্যামডা সি ইকুয়ালস টু ল্যামডা ইনটু ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে ওয়েভলেন্থ, ল্যামডা আর ফ্রিকোয়েন্সি। তার মানে ওয়েভলেন্থ ল্যামডা ইনটু ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি হয়ে গেল? কনস্ট্যান্ট। এই জিনিসটা হয়ে গেল কনস্ট্যান্ট, কারণ এটা স্পিড অফ লাইট তো কনস্ট্যান্ট। তাহলে ল্যামডাকে ফ্রিকোয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করলে সবসময় কনস্ট্যান্ট হবে। সেটাই তো একটু আগে হয়েছিল, ল্যামডা ওয়ান নিউ ওয়ান ইকুয়ালস টু ল্যামডা টু নিউ টু, এটা তো একটু আগে হয়েছিল। তাহলে এটা থেকেই তো বোঝা যাচ্ছে যে ওটা কনস্ট্যান্ট। তাহলে স্পিড এটা নিউ দিয়ে ফ্রিকোয়েন্সিটাকে কোরিলেট করা হয়, তাহলে নিউ এর সাথে ওয়েভলেন্থের সাথে এটা রিলেশনশিপটা গেল। ওয়েভ নাম্বার নিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করে, ওয়েভ নাম্বার এটা হচ্ছে কি রেসিপ্রোকাল অফ ওয়েভ লেন্থের রেসিপ্রোকাল। একে সেন্টিমিটার ইনভার্স, মিটার ইনভার্স এইসব দিয়ে পুট করা হয়। তাহলে দেখ যে ধর তুই এইখান থেকে এটা যাচ্ছিস, তুই কতগুলো সাইকেলস হয়েছে দেখ, একটা, দুটো, তিনটে, চারটে, 4 সাইকেলস, 4টে সাইকেলস। আর কত না সাইকেলস পার সেন্টিমিটার, একটা সেন্টিমিটারে, সেটা কত না 2 সেন্টিমিটার। তাহলে এখানে চলে এলো 2 সাইকেলস পার সেন্টিমিটার। ওয়েভলেন্থ যা তুই বের করবি তাকে 1 করে দিবি। এই দেখ ওয়েভলেন্থ কত 0.5, তাহলে নিউ বার হয়ে গেল কি
1/0.5, তাহলে কত হয়ে যাচ্ছে 2। সেটাই তুই কতগুলো সাইকেলস হচ্ছে ডিভাইডেড বাই ডিস্টেন্স কভার্ড, সাইকেলস নাম্বার অফ সাইকেলস বাই ডিস্টেন্স কভার্ড ইকুয়ালস টু তুই ফ্রিকোয়েন্সি বের করতে পারবি। নাম্বার অফ সাইকেলস ডিভাইড বাই ডিস্টেন্স কভার, কত ডিস্টেন্স কভার করেছে সেটা দিয়ে ডিভাইড করলেই তুই ওয়েভ নাম্বার পেয়ে যাবি, নিউ বার। এটা কিন্তু ওয়েভ নাম্বার এটা দরকার পড়ে যাবে। ওয়েভ নাম্বার রাদারফোর্ডের মডেল না হলে বোরের মডেলে কিন্তু এটা এই জিনিসগুলো রয়েছে। তাহলে নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ সাইকেলস বা ওয়েভস যাই বলিস না কেন, এগুলো এক একটা ওয়েভ, তাহলে নাম্বার অফ ওয়েভস পার ইউনিট লেন্থ। এখান থেকে কোশ্চেন দেয়, আমি তোকে যেভাবে বলছি তুই ভালো করে দেখ কোশ্চেন। আমি এসব জানি যে তোরা এইসব পড়ে এসেছিস আগে, কিন্তু এটা কিন্তু কোশ্চেন। অ্যামপ্লিটিউড হচ্ছে কি না, এটা কিন্তু মিন পজিশন থেকে ক্রেস্টের ডিস্টেন্স বা ট্রাফের ডিস্টেন্স, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ বা এ। ওয়েভ লেন্থ কিন্তু এইটা ল্যামডা। তাহলে তোকে একটা বলতে পারি যে অ্যামপ্লিটিউড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, মনে রাখবি ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি। আবার গ্লো মানে ফ্রিকোয়েন্সি নয়, এটা ভুল হচ্ছে, সরি, ইন্টেন্সিটি কর, হ্যাঁ আমি কেটে দিলাম, ইন্টেন্সিটি এটা হবে, লিখতে গিয়ে ভুল হয়েছে। মানে কতটা গ্লো, কতটা একটা লাইট তার কতটা গ্লো বেশি, সেটা কিন্তু অ্যামপ্লিটিউডের সাথেই প্রপোর্শনাল। ইন্টেন্সিটি আলাদা জিনিস আর ফ্রিকোয়েন্সি আলাদা জিনিস। ইন্টেন্সিটি হচ্ছে, আমি পরে বলছি, এনার্জি। এ দেখ, অ্যামপ্লিটিউড অ্যাকচুয়ালি কি, এনার্জি পার ইউনিট এরিয়া, এই জিনিসটা তুই মনে রাখবি। এনার্জি পার ইউনিট এরিয়া, এনার্জি। সেই জন্য অ্যামপ্লিটিউডটা বেশি হলে তার গ্লোটাও বেশি হয়, অটোমেটিক্যালি তার গ্লোটা বেশি হয়। এটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে। অ্যামপ্লিটিউড এমনি ডেফিনেশন তুই জানিস, কিন্তু এই ডেফিনেশনটা হার্ডলি কেউ জানে। এনার্জি পার ইউনিট এরিয়া, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড আলটিমেটলি। সেখান থেকে গ্লোর ব্যাপারটা চলে আসবে, ইন্টেন্সিটির ব্যাপারটা রিলেশনশিপে চলে আসবে, এরকম ধরনের হবে। সেই জন্য আমি অ্যামপ্লিটিউডটা, এগুলো তুই জানিস, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে পড়ালাম। আমাদের নিটেতে যেরকম লাগবে সেই দিকে আমি গিয়ে পড়ালাম। আমি রিলেশনশিপের দিকে বেশি চলে গেলাম, কারণ আমাদের কোশ্চেন কিন্তু ওই দিকে। আমি ডিফাইন করা বা ওইগুলো আমার উদ্দেশ্য নয়, এগুলো তুই জানিস, ওয়েভলেন্থ এইসব জানিস তুই। আচ্ছা, আমরা একটা সিম্পল কোশ্চেন দিচ্ছি, একটা সিম্পল ইজি কোশ্চেন, যে এটাও নিটে এসেছিল। অনেক সময় নিটের সোজা কোশ্চেনও আসে, একটা আসে না যে তা নয়, এরকম ধরনের কোশ্চেন তো অবশ্যই আসে। তো ফ্রিকোয়েন্সি অফ স্ট্রং ইয়েলো লাইন ইন স্পেকট্রাম অফ সোডিয়াম ইজ 5.9 × 10⁻14 সেকেন্ড ইন মাস, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে। তো বুঝতেই পারছিস যে ল্যামডা আমি ওয়েভলেন্থ ক্যালকুলেট করব, তো সি বাই এখান থেকে ফ্রিকোয়েন্সিটা লিখবো। তো সি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে 5.09 × 10⁻14 পার সেকেন্ড, উপরেও পার সেকেন্ড আছে, পার সেকেন্ড বাদ হয়ে গেল। তাহলে ল্যামডার মিটারে ভ্যালু চলে আসবে, কোনো অসুবিধার কিছু নেই, এটা নিয়ে কোনো চাপেরও ব্যাপার নেই, এটা সিম্পল ব্যাপার, একটা ইজি ব্যাপার। তো ফ্রিকোয়েন্সি অফ স্ট্রং ইয়েলো লাইন, এরকম ভাবে ফ্রিকোয়েন্সি তুই বের করতে পারবি। রিলেশনশিপগুলো আমি তো পরপর বলেই এসেছি। এর মধ্যে কোনটা হবে আমি ঠিক জানি না, এই ভ্যালুটা এখানে অপশান ছিল, যাকে এটা ন্যানোমিটারে ভ্যালুটা বের করতে হবে। তো এখানে হয়তো তুই বের করলে ধর কিছু একটা এরকম 10⁻⁹ এরকম মিটার যদি আসে, তাহলে এইটা করে এত ন্যানোমিটার তুই করে দিবি। এখানে ভ্যালুটা একটু বের করে দেখিস, আমার তাড়াতাড়ি করে আর বের করা হয়নি। স্যার মনে হয় বি হবে। হ্যাঁ, মনে হয় বি হবে। 589 হতে পারে।
কোনো অসুবিধার কিছু নেই। 10⁻⁹ দিয়ে এটা আসবে মিটারে, ন্যানোমিটারে করলে এটাই চলে আসবে। তো ল্যাম্বডা ইকুয়ালস টু, সিম্পল ব্যাপার। সাবধানে ক্যালকুলেশন গুলো করবি একটু, সব প্র্যাকটিস করাবো। আমি অনেক ডিপিপি দেবো, আমার কাছে কত যে কোশ্চেন আছে, আমি নিজের কোশ্চেনের পেপার আছে। প্র্যাকটিস যত করবি তোরা, আমি তত দিতে থাকবো, আমি অফুরন্তভাবে দিতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। আর এখন তো জেরক্সের খরচাও লাগবে না, এখন জেরক্স করে দেবো যে কাগজ, তাও খরচা লাগবে না, এখন তো আমি এমনিতেই তোকে পাঠিয়ে দেবো, তোর একটু কষ্ট হবে করতে। তো একটা প্রবলেম দিচ্ছি লাস্ট ইয়ারের আগের বছরে, এটা তুই করে বল যে এটা কি হবে অ্যান্সার। ইন এ টাইম পিরিয়ড অফ 2 সেকেন্ড দ্য ফলোইং ওয়েভ প্যাটার্ন ইজ অবজার্ভ, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি ইন হার্জ ইজ, কি হবে? এটাও কি বি হবে স্যার? হ্যাঁ, এটাও কি বি হবে? 2 এটা বলছিস? হ্যাঁ আমি 2 বলছি। হ্যাঁ, এটা কটা সাইকেল দেখ, কটা সাইকেল হচ্ছে। এই যে এইটা একটা ওয়েভ, একটা, দুটো, তিনটে, এই চারটে। ফ্রিকোয়েন্সি মানে কি? একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে পার সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করছে, পার সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করছে, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ। তার মানে কি? নাম্বার অফ ওয়েভস বাই টাইম। তো নাম্বার অফ ওয়েভস এখানে 4 ডিভাইড বাই টাইম 2 সেকেন্ড, তার মানে এখানে তোর 2, এটা এত সাইকেলস পার সেকেন্ড, ওয়েভ বা সাইকেলস বলতে পারিস। কত সোজা ব্যাপার, কত সিম্পল ব্যাপার। তো সেটা তুই শুধু পড়তে হবে সমস্ত কিছু, কোনো কিছু জিনিস বাদ দিয়ে যাবে। তুই বলি ওয়েভ, অ্যাম্পলিটিউড, এইসব ওয়েভ লেন্থ, এগুলো আবার কে পড়ে? এগুলো কেউ পড়ে না, ধর বাজে ব্যাপার, স্যার উল্টো পাল্টা ক্লাস 9-এর জিনিস পড়াচ্ছে, কিছু বোঝে না, মাথা মোটা, এরকম বলতে নেই। ব্যাপারটা কি বলতো, কোশ্চেনের যা ডিম্যান্ড সেখান থেকে তুই বেরিয়ে আসতে পারবি না। কোশ্চেন কিন্তু এরকম ভাবেই এমন করে দেবে না, তুই পাগল হয়ে যাবি, এমনটা হতেও পারে। তো সেই জন্যে থিওরিটিক্যালি আগে স্ট্রং হতে হবে, থিওরি তোর স্ট্রং হবে, তবেই না ব্যাপারটা জমবে। তো এক সময় দেখবি তুই একদম পুরো কনফিডেন্ট হয়ে যাবি, এসব করতে করতে কনফিডেন্ট হয়ে যাবি। না হলে তুই এইসব ফিগার টিগার দেখলে না, বাঁকা তেড়া এইসব ফিগার দেখলে তোর মনে হবে যে বাবা এইসব কি হাইফাই ব্যাপার, এগুলো কিছু নিশ্চয়ই গন্ডগোল আছে, আমি পারবো না, এরকম ভাবে একটা নেগেটিভ অ্যাটিটিউড, ওই অ্যাটিটিউড থেকে বেরিয়ে চলে আসতে হবে তোকে। বেশি অর্গানিকে সব বড় বড় কম্পাউন্ড দেয়, বাঁকা চোরা এইসব কম্পাউন্ড, তোকে আমি এত বেশি ওরকম কম্পাউন্ড প্র্যাকটিস করাবো যে তোর কাছে বাঁকা ধরা কম্পাউন্ডই তোর কাছে মনে হবে যে এইগুলোই ভালো, এইগুলো দিলেই আমি হয়তো পারবো। তো আমি তোকে এই সমস্ত কথাবার্তাগুলো বলছিলাম। তো দেখ কত কিছু কথা বললাম, শুনলি। আমি তোকে স্পেকট্রামটা একটু দেখাই, স্পেকট্রামটার কথা বলি। দেখ স্পেকট্রাম মানে কি, অনেক কথার মানেই লোকে ভালো করে বোঝে না। স্পেকট্রাম মানে কি? স্পেকট্রাম মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু ইনক্রিজিং ওয়েভলেন্থ অর ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। স্পেকট্রাম মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, সিম্পল কথা। হ্যাঁ, স্পেকট্রাম কথা, লাইটের এরকম ভেঙে যাওয়াকে বলে অ্যারেঞ্জ। কথাটার মানে বুঝতে হবে যে আমি ওয়েভলেন্থ অথবা ফ্রিকোয়েন্সি অনুযায়ী পরপর আমি সাজাবো লাইটকে, লাইটের বিভিন্ন ওয়েভলেন্থ অনুযায়ী সাজাবো, তাকেই বলে স্পেকট্রাম। যেরকম ধর তুই এখানে দেখতে পাচ্ছিস গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, রেডিও ওয়েভ, এই মাঝখানে আছে ছোট ভিজিবল। তাহলে তুই এদিক থেকে ওদিকে দেখ, গামা রে এগুলো সব কি ওয়েভলেন্থ ছোট, যত এদিকে আসছিস
রেডিও ওয়েভ, টেলিভিশন ওয়েভ, এগুলো ওয়েভলেন্থটা কি বড় হয়ে যাচ্ছে, ওয়েভলেন্থ বেড়ে যাচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে বা এনার্জিটা কি হচ্ছে? এনার্জিটা অটোমেটিক্যালি এই দিকে বেড়ে যাচ্ছে। ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ বারবার এটা কিন্তু কাজে লাগে। ওয়েভলেন্থ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভলেন্থ যেদিকে বাড়ছে, ফ্রিকোয়েন্সি সেদিকে কমে যাচ্ছে। গামা রে, এক্স রে কেন আমাদের শরীরের পক্ষে হার্মফুল? কারণ ওয়েভলেন্থ গুলো ছোট, ওদের এনার্জি বেশি। ওয়েভলেন্থ ছোট মানে এনার্জি বেশি, মানে পার সেকেন্ডে বেশি বেশি ওয়েভ পাস করে যাবে একটা পয়েন্টের মধ্যে দিয়ে। বেশি বেশি, ধর রেডিও ওয়েভ একটা, ধর এখানে একটা ক্রেস্ট, আর একটা মাথাটা হয়তো 2 কিলোমিটার বাদে হয়তো একটা ক্রেস্ট। তো এই ওয়েভ আমার মধ্যে দিয়ে কি করে ঢুকবে বল তুই? ঢুকলেও একটা ওয়েভই ঢুকবে, যদি ঢোকে, ঢুকতে পারবে না আমি বলছি। কিন্তু কি গামা ওয়েভ, কসমিক রে, এইসব, এগুলো মাইক্রোওয়েভ মাঝখানে আছে। মাইক্রোওয়েভ নিশ্চয়ই জানিস, মাইক্রোওয়েভটা জানিস? তো আমাদেরকে স্যার মাইক্রোওয়েভ হার্ম করে না? বাড়িতে মাইক্রোওয়েভ আছে না? তো সকলের বাড়িতে আমাদেরকে খাবার দাবার গরম মাইক্রোওয়েভটা করে। হার্ম করে না? নিশ্চয়ই করে, মাইক্রোওয়েভ করে, হার্ম করে তো। আমরা সেটাকে কেন রেখেছি বাড়িতে? কেন করে? আর কেন রেখেছি যদি হার্মই করে? ওই যে সিঙ্গারা গরম করতে হবে, সিঙ্গারা গরম করতে হবে, গরম গরম সিঙ্গারা খাবি কি না? খাবো, গ্যাসে গরম করে নেবো। খাবি না? আচ্ছা, একটা সিম্পল কোশ্চেনের উত্তর দে, যে যখন আমরা মাইক্রোওয়েভে গরম করি অনেক সময় দেখি যে সিঙ্গারার বাইরেতে ঠান্ডা কিন্তু ভিতরটা কিন্তু ব্যাপক গরম, কেন এটা হয়? কারণ Simple question. ওয়েভটা সিঙ্গারার ভেতরে পেনিট্রেট করে যাচ্ছে। ওয়েভটা ভিতরে পেনিট্রেট করে যায়, বাইরেটা কিছু করে না, মানে বাইরেটা গরম হবে না, ভিতরেই ঢুকে যাবে একদম পুরো। ভেতরে ঢুকে আর বেরাতে পারছে না। না, শোন, মাইক্রোওয়েভ অ্যাবজর্ব করে ওয়াটার ভেপার, মাইক্রোওয়েভকে অ্যাবজর্ব করতে পারে ওয়াটার ভেপার। তো সিঙ্গারার বাইরের চাইতে ভিতরে কিন্তু ওয়াটার ভেপার এটা বেশি থাকে। ন্যাচারালি মাইক্রোওয়েভে যখন কোনো খাবার দাবার রাখা হয় তখন যেখানটায় ওয়াটার ভেপার বা ময়েশ্চার বেশি থাকে সেই জায়গাটা আগে গিয়ে গরম হতে থাকে, কারণ মাইক্রোওয়েভের ওই রেডিয়েশনটাকে ওয়াটার পার্টটা অ্যাবজর্ব করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এগুলো এগুলো মানে জেনারেল নলেজের মতো আর কি, এগুলো জানা উচিত, কারণ রেডিয়েশন পড়ছো, সেগুলো দরকারি। তো মাইক্রোওয়েভ সেটা ওয়েভলেন্থটা এমন নয় যে বিশাল ক্ষতি করবে, কারণ ওটা আল্ট্রাভায়োলেট বা এদের মতো নয়। মাইক্রোওয়েভটা মোটামুটিভাবে পেনিট্রেট করতে পারে, কিন্তু অতটাও ওই এক্সটেন্টে পেনিট্রেট করতে পারে না, এক্স রে বা গামারের মতো করে না। বলা হয় যে বছরে তুমি ম্যাক্সিমাম 3 বার এক্স রে করতে পারো, তোমার শরীরে যতই হাড় ভাঙুক আর যতই ইয়ে হোক না কেন, তুমি 3 বার এক্স রে করতে পারো ম্যাক্সিমাম, 3 বারের বেশি কিন্তু এক্স রে করতে পারো না। বা এরকম আছে যে কিছু কিছু রেডিয়েশন দিয়ে আর কি কিছু টেস্ট করা হয় শরীরের মধ্যে, সেই রেডিয়েশনগুলো কিন্তু সবই লো এনার্জি, হাই এনার্জি রেডিয়েশন, লো ওয়েভলেন্থের, সেগুলো কিন্তু সবই শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু আমাদের করতে হয় কারণ শরীরের যে প্রবলেমটা হচ্ছে সে প্রবলেমটা আরো বেশি হয়তো, সেই জন্য করে টরে আর কি। আর খাবার দাবার গরম করার জন্য মাইক্রোওয়েভের চাইতে আরো অনেক কিছু আছে যেগুলো ইউজ করলে ভালো, যেগুলো বেটার, সেগুলো ইউজ করা যেতে পারে। তো আমরা আমাদের যে ভিজিবল রেঞ্জ যেটা, সেটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 750 ন্যানোমিটার, এই পর্যন্ত রেড থেকে ব্লু পর্যন্ত লাইট আমরা দেখতে পাই। তো আমি একটা লাইটের তোকে ছবি দেখাচ্ছি, তুই এটা লাইটে আমরা রেড থেকে একদম ভায়োলেট পর্যন্ত আমাদের এখানে ওয়েভলেন্থ হচ্ছে 700 থেকে 635,
তারপরে 635 থেকে 590। এখানে কটা কালার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এই 7টার মধ্যে 6টা কালার কিন্তু কারেক্টলি হিউম্যান আই ডিটেক্ট করতে পারে যে কোনো সময়, যে কোনো 6টা কালার করতে পারে। বাকি 7 নম্বর কালারটা কিন্তু কনফিউশন ডিটেক্ট করতে পারে না। ইন্ডিগো ব্লুর মধ্যে কিন্তু অনেক জায়গাতেই ডিফারেন্স করা যায় না। এটা হয় কারণ এইখানে যে ওয়েভলেন্থটা আছে 520, 490 আর 490 থেকে 450, এই জায়গার ওয়েভলেন্থটা কিন্তু মানে আমাদের যে অপটিক্যাল নার্ভের যে এক্সাইটেশন, মানে অপটিক্যাল নার্ভ থেকে যেখান থেকে কালারটা ডিটেকশনের ব্যাপারটা আসে, সেই জায়গাটাতে কিন্তু অনেক সময়তে এই জায়গাটা প্রবলেম হয়। সেই জন্য ইন্ডিগো ব্লু এই জায়গায় সমস্যা থেকে যায়। যাকে এগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা একটু বলি, পরের দিনকার আবার এরপর থেকে আমি বলবো। সেটা হচ্ছে যে ক্লাসিক্যাল থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আমি তোকে একটা প্রশ্ন দিচ্ছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটা কে প্রথম এটা দেখেছিলেন? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে কে স্টাডি করেছিলেন? 1 নম্বরে ম্যাক্স প্ল্যাঙ্ক, 2 নম্বরে আইনস্টাইন, 3 নম্বরে নিলস বোর, 4 নম্বরে নান অফ দেম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা প্রথম কে স্টাডি করেছিলেন, তার নাম বলতে হবে ম্যাক্স প্ল্যাঙ্ক, না আইনস্টাইন, না নিলস বোর, না কেউই না, এদের কেউ না। বলতো দেখি। এটা আমাকে বলতে হবে? নিশ্চয়ই বলতে হবে। আমার মনে হয় প্ল্যাঙ্ক। তোর মনে হয় প্ল্যাঙ্ক? আচ্ছা, আর কারোর কিছু নান মনে অফ হয়? দেম, হ্যাঁ, কারণ ম্যাক্স নান অফ দেম। নান অফ দেম, বাইরে ভালো বলেছে, দেবাদ্রিতা বলেছে। এটা ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন করেছিলেন ম্যাক্সওয়েল, তাই এটা নান অফ দেম। ও যেটা বলেছে 100% কারেক্ট বলেছে। এটা জানবুঝকার আমি এই অপশনটা এখানে দিইনি, যাতে করে এইগুলো আর কি দেয়ার, কারণ কোশ্চেন নিটের পরীক্ষার কোশ্চেন যেগুলো খুব ইজি টাইপের কোশ্চেন, সেগুলোকে একটু ডিফিকাল্ট করে দেওয়ার চেষ্টা থাকে। তো এই ম্যাক্সওয়েলের যে থিওরি, সেই থিওরি ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেন করতে পারে না। কি আমি তোকে বলবো, ইজেকশন অফ ইলেকট্রন ফ্রম মেটাল সারফেস, যেটাকে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট, তাকে এক্সপ্লেন করতে পারে না। হিট ক্যাপাসিটি বিভিন্ন সলিডের তাকে এক্সপ্লেন করতে পারে না। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লাইন স্পেকট্রাম অফ অ্যাটম, তাকেও এক্সপ্লেন করতে পারে না ম্যাক্সওয়েলের থিওরি। তো ম্যাক্সওয়েল কি বলেছিলেন এবং তার সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি কি জিনিস এক্সপ্লেন করতে পারেন না, সেটা আমি। তো আমাদের কাছে লাইটের 2 রকমের প্রপার্টি আমরা নিয়ে স্টাডি করব। আমাদের কিন্তু এখানে অ্যাটমিক স্ট্রাকচার পড়াটার দৃষ্টিভঙ্গিটাই আলাদা হবে, সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে আমরা যাব। মানে আমরা উল্টো দিক থেকে আমরা বোরের থিওরি পড়ে ফেলেছি, তারপরে এইরকম ভাবে নয়, আমরা ঠিক লাইট এনার্জি তার আইডিয়ার উপর বেস করে আমরা পড়ব। তো লাইটের যে 2 রকমের প্রপার্টি, একটা হচ্ছে ওয়েভ প্রপার্টি, যেটা দিয়েছিলেন কে? ম্যাক্সওয়েল, এবং এটা লাইটের ইন্টারফারেন্স এবং ডিফ্র্যাকশনের মতো প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারে। কিন্তু এই যে পার্টিকেল, এইটার দিয়েছিলেন প্ল্যাঙ্ক পার্টিকেল নেচার, যেটা কিনা ব্ল্যাক বডি রেডিয়েশন আর ফটো ইলেকট্রিক এফেক্ট এগুলোকে এক্সপ্লেন করতে পারে লাইটকে। তো লাইট অ্যাকচুয়ালি কিভাবে মুভ করে সেটা আমি তোকে বলবো, যে লাইটের মুভমেন্টটা কিরকম। তোকে একটা আমি ছবি দেখাচ্ছি, সেই ছবিটা তুই দেখলে একটা তুই আইডিয়া পাবি যে লাইট যে এভাবে মুভ করতে পারে প্রিজমের মধ্যে, তা কিন্তু
ম্যাক্স প্ল্যাঙ্কের আগে কেউ ভাবেনি। কারণ সবাই কি ভাবতো না, সবাই ভাবতো যে এই লাইট কিন্তু এই ওয়েভের মতো মুভ করে, লাইটের এই মুভমেন্টটা কিন্তু এই ডান দিকের যে ছবিটা আছে যেখানে আমি লাল করছি এরকম ভাবে মুভ করে। কিন্তু পার্টিকেলের মতো এইভাবে আসে, একটা ব্যারিয়ারে দিলে আটকে যায় এবং পার্টিকেল দিলে পার্টিকেলগুলো এরকম ভাবে প্রত্যেকটা পার্টিকেল আলাদা আলাদা করে পার্টিকেল যাকে বলে এক একটা কোয়ান্টাম কোয়ান্টাম এরকম ধরনের রেড লাইট তার একটা ছোট 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 পার্ট আছে, সেগুলো এরকম ভাবে প্রিজমের মধ্যে দিয়ে যেতে থাকে, সেটাকেই আলটিমেটলি আমরা ওইভাবে কালারটাকে দেখি। কিন্তু ঘটনা হচ্ছে যে লাইট কিন্তু তার ওয়েভ নেচারও আছে এবং পার্টিকেল নেচার আছে। আমরা সেটা যথাসময়ে এই টোটাল ব্যাপারটা নিয়ে ডিটেলে ডিসকাস করব। আমরা বলবো নেক্সট ডেতে আমরা নিশ্চয়ই প্ল্যাঙ্কের থিওরি, এই বাঁদিকের যে বক্তব্য, এই যে পার্টিকেল নেচার, এটাই কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের এটা, আর এটাই ওয়েভ নেচারটা, এটা কিন্তু ম্যাক্সওয়েলের। এই ম্যাক্সওয়েলের সাথে এর ডিফারেন্সটা হয়ে গেল কেন এবং সেটা দিয়ে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি বিভিন্ন প্রপার্টিকে, সেটার সাথে বোরস থিওরিকে আমরা কোলিডেট করবো, মেলাবার চেষ্টা করব। তো আমরা কিছু কিছু কোশ্চেনে ছোটখাটো করালাম কিরকম ধরনের পরীক্ষায় কোশ্চেন আসছে এবং সবকিছুই বলতে বলতে গেলাম। আজকে এই পর্যন্ত থাক, অনেকক্ষণ পড়ালে আবার কষ্ট লাগে।